ওই শুনছেন? আপনাদের কি বলতেছি, আপনাদের এই প্রিয় চ্যানেল থেকে আমি সাব্বির। আপনাদের এই প্রিয় চ্যানেলের এক একটা রহস্যময় মাফিয়া গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো বন্ধুরা, এই গল্পে সিজন 1 আগে আপলোড করা হয়েছে। যারা যারা সিজন 1টা শুনেন নাই তারা একটু কষ্ট করে সিজন 1টা শুনে আসবেন। আর যারা যারা সিজন 1টা শুনছেন তারা সিজন 2টা শুনতে পারেন। থ্যাংক ইউ। কি? তুমি এখানে কিভাবে? অব্র চমকের উপরে চমকছে। ঘুমটা সরাতে যাবে তো দেখলো তাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুতি ছিল না। অব্র না জেনে যাকে বিয়ে করেছে সে হলো অব্রের ভালোবাসা অনুহি ম্যাম। অব্র দ্রুত অ্যান্সার দেয়। আমারও একই প্রশ্ন, আপনি এখানে কেন? আমার বউ কই? ফাজলামি করিস তুই, কুত্তা হারামি। কি বলেন এইসব? আমি কি করলাম? সব করেছো তুমি। আমি তোমাকে স্বামী হিসেবে মানতেই পারবো না, কখনো পারবো না। আমার সাথে কখনো বউয়ের অধিকার নিয়ে কাছে আসার চেষ্টাও করবে না, বলে দিলাম। হ্যাঁ, কি বলেন? কিন্তু কেন? তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য না। স্বামীর অধিকার ফলাতে আসবে না, বলে দিলাম। আর শোনো, আমাকে জলদি ডিভোর্স দিয়ে দিবা, কথাগুলো যেন মাথায় থাকে। অব্রের মাথা যেন আকাশ ভেঙে পড়েছে। একে তো মন খারাপ ছিল, তার উপর অনুহির এমন কথাবার্তা শুনে অনুহির প্রতিটি কথা এখনো অব্রের বুকে তীরের মতো এসে লাগছে। ভাবেনি নতুন বউয়ের মুখে এমন কথা শুনতে হবে তার। যদিও সে নিজ থেকে অনুহির কথা বলতে যাচ্ছিল, অব্রের খুব কষ্ট হচ্ছে। এক মুহূর্তের জন্য ভেবে নিয়েছে ভুল করে হোক তার প্রিয় মানুষটাকে পেয়ে গেছে, কিন্তু এখন এই প্রাপ্যটাই যেন ওর জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। অব্র অনুহি থেকে এমন কিছু শুনে ভাবতে পারেনি। কিছুক্ষণের জন্য অনুহিকে দেখে মনটা খুশি হয়ে গিয়েছিল, কিন্তু অব্র তো ভুলেই গিয়েছিল যে অনুহি তাকে পছন্দ করে না। যতই বউ হোক না কেন, যে মেয়ে কখনো পছন্দ করে না তার কাছ থেকে সবসময় অপমান অবহেলা পেতেই হবে। অব্রের চোখ দিয়ে নোনা জল ঝরতে শুরু করলো, কিন্তু অনেক কষ্টে অব্র তা আটকানোর চেষ্টা করে অনুহিকে চুপচাপ বসে আছে। অব্রের দিকে তাকাচ্ছে না। অব্র নিজেই সামনে নেয়, শব্দ করে হেসে বলে, আরে আমি তো চাইনি আপনাকে বিয়ে করতে, বাট হয়ে গেছে বিয়ে। চিন্তা নেই, আপনাকে আমি ডিভোর্স দিয়ে দিব। আমি বুঝতে পারছি আপনার বিষয়টা। গুড। কয়েক মাসের ভেতরে সব কিছু যেন হওয়া চাই। কিন্তু এই কদিন তো আপনি আমার বউ, আর বউ যেহেতু হয়েছেন আমি তো সব অধিকার ঠিক আদায় করে নিব। অব্রের চোখে মুখে দুষ্টুমির হাসি। সে অনুহির দিকে একটু একটু করে এগিয়ে যেতে থাকে, আর মুখের এক্সপ্রেশন বোঝাতে থাকে অব্রে একটি শয়তানি কাজ করবে। অনুহি ভয় পায়, ভয় শুকনো ডোব গিলে ফেলে। সে ভয় নিয়ে বলে, আমি কিন্তু চিৎকার করব, বলে দিলাম। তুমি এভাবে আমার কাছে আসছো কেন? সরো বলছি, সরো। কেন সরব? আর আজ আপনার চিৎকার শুনে কেউ আসবে না। আমি আপনার হাজব্যান্ড, আপনাকে এতদিন পর কাছে পেয়েছি, সহজে কি ছাড়া যায়? ছেলেরা এত খারাপ কেন? সব ছেলে অনেক খারাপ, অনেক বাজে। ছি। যা ইচ্ছা বলেন, বউ আমার, আমি তাকে কাছে পেয়েছি, এত সহজে তো ছাড়বো না। সব মধু খেয়েই তো ফুলটাকে ছেড়ে দিব। আমার মনে এখন দুষ্টু কোকিল ডাকে রে, কুকু কুকু। অব্র শয়তানি হাসি দিয়ে অনুহির দিকে এগিয়ে যেতে যেতে থাকে। অনুহি বিছানার উপর একটু একটু করে পিছিয়ে যেতে থাকে। একসময় অনুহি বিছানা থেকে পড়ে যায়। অব্র দেরি করে না, দ্রুত অনুহির উপর ঝুঁকে পড়ে। অব্র এই প্রথমবার অনুহিকে এতটা কাছে আসলো। অব্রের মুখে অনুহির গরম নিঃশ্বাস এসে লাগছে। অব্র অনুহির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। অনুহির ঠোঁট জোড়া কাঁপছে। অনুহি চোখ বন্ধ করে নিল। অব্র এই সুযোগে অনুহির মুখের দিকে তাকিয়ে থাকে। কত সুন্দর লাগছে অনুহিকে। অব্র ইচ্ছে করছে এভাবে অনুহিকে আরো কিছু সময় দেখি। অব্র চাইলে তো আর সব সম্ভব হয় না। অনুহিকে যে যত দেখবে ততই প্রেমে পড়ে যাবে। এর জন্য অনুহির থেকে নিজেকে দূরে রাখবে। অব্র আর দেরি না করে বিছানা থেকে একটা কাঁথা আর বালিশ নিয়ে সরে গেল অনুহির উপর থেকে। অব্র সরে আসে।
ফ্লোরে কাঁথা বিছিয়ে বালিশ নিয়ে শুয়ে পড়ে অব্র। অনহি চোখ বন্ধ করেছিল। এতক্ষণ হয়ে গেল অব্র কিছু করছে না দেখে অনহি চোখ খুলল। অব্রকে দেখতে পায় না। অনহি শোয়া থেকে উঠে বসে। অব্রকে দেখতে পায় মেঝেতে বিছানা করে শুয়ে আছে। অনহি জোরে একটি স্বস্তি নিঃশ্বাস ফেলে অব্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজেই শুয়ে পড়ল। অনহি শুয়ে শুয়ে অব্রের কথা ভাবছিল। আমি কি এটা ঠিক করলাম কি জানি, তবে আমার কেন অভ্রের প্রতি এত রাগ? ধুর, ছেলেটাকে আমার এখন এক মুহূর্তের জন্য সহ্যই হচ্ছে না। অনেক রাগ জমেছে আমার। ও যা ইচ্ছে করুক, আমি ওকে বর হিসেবে মেনে নিতে পারছি না। অনহি কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে। অব্র নিজে বিছানা শুয়ে চোখের পানি ঝরাচ্ছে। খুব কষ্ট হচ্ছে ওর। কেন ওর সাথে এমন হলো? অনহি কি তাকে একটু পছন্দ করে না? ড্রিম লাইটের আলো জ্বলছে। অব্রের চোখের দিকে অঝরে বৃষ্টির মতো পানি ঝরছে। এটা ভেবে খুব কষ্ট হচ্ছে, প্রিয় মানুষটাকে কাছে পেয়েও পাওয়া হলো না ওর। কিন্তু হাল ছাড়বে না অব্র। অনহির মনে নিজের জন্য ভালোবাসার বীজ বপন করেই ছাড়বে। অর্থাৎ অব্র সিদ্ধান্ত নেয় আগে যেভাবে পিছনে রাখতো অনহির, আবারও একইভাবে অনহিকে পটানোর চেষ্টা করবে। দেখা যাক অনহি কতদিন না পড়ে থাকতে পারে, তারপর না হয় ডিভোর্স দিয়ে দেবে। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে অব্র। সকালে বাড়ির সবার আগে ঘুম থেকে উঠল অব্র। যে ছেলেকে কেউ এসে ঘুম থেকে উঠাতে, যার ঘুম ভাঙে না, সে আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বসে আছে। বিছানা থেকে উঠে অনহির দিকে তাকালো অব্র। অনহির মায়াবী মুখের দিকে তাকিয়ে আছে সে। ঘুমন্ত অবস্থা কি মায়াবী লাগছে অনহিকে। মনে হচ্ছে নিষ্পাপ শিশু। অব্র ওয়াশরুমে চলে যায়। তারপর ফ্রেশ হয়ে বই নিয়ে বসলো। হঠাৎ ওর ফোনে একটা মেসেজ আসে। সেখানে লেখা, অব্র রাজ কিন্তু গোপনে বাসেরিতে ড্রাগ সাপ্লাই করছে। একটা ছেলে মারা গিয়েছে, রাজকে থামাতে হবে। অব্র মেসেজটা পড়ে আবারও বই পড়তে মনোযোগ দেয়। কিছু সময় পর অনহি ঘুম থেকে ওঠে। তাকিয়ে দেখে অব্র জানালা খুলে টেবিলে বসে বই পড়ছে। বিছানা ছেড়ে ওঠে অনহি। ওয়াশরুমে যাবে এমন সময় ঘুরে অব্রের সামনে এসে দাঁড়ালো। অব্র বইয়ে মনোযোগ দিয়ে পড়ছে। অব্র গলাটা ধরে অনহি ঠাস করে চর বসিয়ে দেয়। অব্র বোকার মতো তাকিয়ে আছে। চর বসিয়ে দিয়ে অনহি বলল, ভুলভাল সূত্র পড়ছো কেন? সেই জন্যই তো চর দিলাম। কিন্তু আমি তো বই আসতে পড়ছি। চুপ, টিচার অলওয়েজ রাইট। ও 1 মিনিট, তুমি না ট্যাক্সি চালাতে? তাহলে এত বড় দামি বাড়ির মালিক তোমার বাবা হয় কিভাবে? আমি তাদের পালিত ছেলে। খুশি এবার? দিব আর একটা চর। টিচারের সাথে তর্ক করো? অবশ্য এসব জেনেই বা কি করব? অনহি আর কোনো কথা না বলে সে ফ্রেশ হয়ে চলে যায়। একটু পর আবারও রুমে এলো। অব্র শুধু আর চোখে দেখেছে। অনহি সে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে লাগলো। অব্র ইচ্ছে করছে অনহিকে পিছন থেকে জড়িয়ে ধরতে, এলোমেলো কেশের মধ্যে নাক ডুবিয়ে দিতে, কিন্তু অব্র তো সে অধিকার নেই। তাই এগুলো স্বপ্ন হয়ে থাক। অনহি বুঝতে পারে অব্র তাকে দেখছে। অনহি অব্রকে কিছু বলতে যাবে, তখনই দরজায় টোকা দেয় তানিয়া। বলল, কি ব্যাপার, আপনারা ঘুমাচ্ছেন নাকি উঠে নামাজ করছেন? যদি উঠে থাকেন তবে তোমরা খেতে আসো, অনেক বেঁচে যাচ্ছে। ভাবি জেগেই আছে, আসছি খেতে, তুমি যাও। আচ্ছা। দরজার সামনে থেকে তানিয়া চলে যায়। অব্র ঘুরে অনহির দিকে তাকিয়ে বলে, ম্যাম আপনি কি খেতে যাবেন? কিন্তু তুমি আমাকে ম্যাম বলছো কেন? ও মা, ম্যামকে ম্যাম বলবো না তো কি বলবো? আমি তোমার ভার্সিটিতে ম্যাম, এখানে তো না। এখন তো নাম ধরে ডাকতেই পারো। তাছাড়া বাসার সবাই কি ভাববে বলো তো? সবচাইতে বড় কথা হলো তোমার মা আমার মায়ের বান্ধবী। আমার বাবার কাছে এসব নিয়ে বিচার গেলে আমার খবর আছে। ও আচ্ছা, ঠিক আছে, আমি ভার্সিটিতে ম্যাম বলবো। এখন চলেন। অব্র আর অনহি একসাথে খাওয়ার টেবিলে আসলো। অনহি বসে একটা চেয়ারে, তানিয়া আসে অব্রের পাশে। অব্রের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, দেবরজি ভালোভাবে বিড়াল মারতে পেরেছো তো? বেশ ফ্রেশ লাগছে বউকে। ঘটনা তাহলে ভালোই ঘটিয়েছো। ইস, লজ্জা পাচ্ছে রে। বসো বসো। অব্র খেতে বসলো। অনহি চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষে অনহি সবার সাথে বসে গল্প করছে। অব্র নিজের রুমে আসে।
সাদা টি শার্ট পরে কালো শার্ট পরে নিয়ে চুলগুলো স্টাইল করে বাইরের দিকে যেতে থাকে। অনুহি অব্রের দিকে তাকিয়ে থাকে, মনে মনে বলে বান্দরটা এত স্টাইল মেরে কই যাচ্ছে। অব্র যেতে থাকে, তখনই পিছন থেকে আশরাফ সাহেব অব্রকে ডাক দেয়। অভ্র, কোথায় যাওয়া হচ্ছে? কোথায় যেতে হবে না, তোমার শ্বশুর বাড়ি থেকে তোমাদের নিতে আসবে। তোমার শ্বশুর বাড়ি আসবে নিতে, সেখানে যাবা, বাড়িতেই থাকো। ও, কিন্তু আসবে আসবে, উনি ওনার মেয়েকে নিয়ে চলে যাবে, এতে আমার বাইরে যাওয়ার সাথে কি সম্পর্ক? তুমি কি গাধা? অব্র অনুহির দিকে তাকালো। অব্র অনুহির দিকে রাগী লোকে তাকিয়ে আছে। অব্র একটু ভয় পায়। রেহানা বেগম এগিয়ে এসে বলে, আমি কাকে বিয়ে দিলাম? তোর কি মনে হয় তোকে ছাড়া তারা বৌমাকে নিয়ে যাবে? গাধা, তোকেও যেতে হবে, চুপচাপ যা ঘরে। কিন্তু মা। অব্রকে আবারও চোখ রাঙায় দিয়ে বাড়ির সবাই। অব্র সবার থেকে ঝাড়ি খেয়ে নিজের ঘরে আসে। কি করবে বুঝতে পারছে না। বিছানায় বসে মেসেজ পড়তে থাকে। এই কয়েকদিন অনেক মেল এসেছে, চেক করা হয়নি। অব্র মনোযোগ দিয়ে সেসব দেখছে। হঠাৎ দরজা খুলে অনুহি ভিতরে আসলো। অনুহি কয়েকবার অব্রের সামনে পায়চারি করলো, কিন্তু অব্র অনুহির দিকে তাকালো না। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে খটখট শব্দ করলো, তারপর অনুহির দিকে তাকালো না। অনুহির মেজাজ খারাপ হয়। অব্রের সামনে আসে, হাত থেকে ফোনটা টান মেরে নিয়ে সজোরে ফ্লোরে আছাড় মারে। অব্র কিছুক্ষণ চিল্লিয়ে বলে, হায় হায়, আমার ফোন, আমার ফোনে কত কি। ঠাস করে একটা চর বসে অব্রের গালে। অব্র হাঁ করে অনুহির দিকে তাকিয়ে আছে। প্রচন্ড রাগ হচ্ছে অব্রের। ইচ্ছে করছে অনুহির গালে ঠাস করে একটি চর বসিয়ে দিতে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলে, মারলেন কেন? আমার ফোন নিয়ে আছাড় দিলেন কেন? ওই, তুই আব্বু আম্মুর সাথে এভাবে কথা বলিস কেন? মুখের ওপর তর্ক করলি কেন ওনাদের সাথে? আর এত সেজেগুজেও কোথায় যাচ্ছিলি? কার সাথে দেখা করার জন্য একেবারে সাহিব হয়ে বেরিয়েছিলি? হুম, ওনারা কিছু বলতেই ফোঁস করে উঠলি কেন শুনি? কি আজব, আমার মা বাবা আমি বলবো তো আপনার কি? আবার আমার মুখের ওপর কথা? দাঁড়াও, মাকে ডাকছি। দেখুন, আপনি কিন্তু বেশি বেশি। অব্র পুরো কথা শেষ করতে পারে না। আরেকটা চর অব্রের আরেক গালে এসে পড়ে। অব্র রাগে দুঃখে সরে আসে অনুহির সামনে থেকে। বারান্দায় এসে টবে একটা লাথি দিতে গিয়ে থেমে যায়। অনুহির ওপর প্রচন্ড মেজাজ খারাপ হচ্ছে অব্রের। অনুহি নিচে চলে আসে, সবার সাথে বসে গল্প করতে থাকে। অব্র রাগ কমানোর জন্য ওয়াশরুমে এসে চোখ মুখে আর অনেকবার পানি ছিটালো, তারপর রুমে আসে। ফ্লোরে তাকিয়ে দেখে ফোনের অবস্থা খারাপ। অব্রের রাগটা মূলত ফোনটার জন্য। কত ইম্পর্টেন্ট মেল, ডকুমেন্ট, মেসেজ ছিল। ডিসপ্লে ফেটে গেছে। পাওয়ার বাটন চেপে ধরতেই অন হলো। নিচের দিকে কিছুটা ঠিকঠাক দেখা যাচ্ছে, কিন্তু উপরের দিকটা দেখা যাচ্ছে না। আপাতত কাজ চালানো যাবে। দুপুরের পর বাইরে বসে আছে অব্র। হঠাৎ একটি গাড়ি আসলো বাড়ির ভিতরে। গাড়ি থেকে নাহিদ সাহেব নামলো। অব্রকে দেখতে অব্রর কাছে আসলো। অব্র সালাম দেয়। অব্র বলে, তোমার ড্রাগসের নিধান কর্মসূচি কেমন চলছে? চলছে স্যার, খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। সাবধানে করবে, এমপি আর এমপির ছেলে কিন্তু ভালো না, ওরা যে কোনো কিছু করতে পারে। দেখা যাবে সেটা। ভেতরে আসুন, সবাই অপেক্ষা করছে। চলো। অব্র বারান্দা দাঁড়িয়ে ওর বাবার আর অব্রের কথা বলা দেখছে। কি কথা বলে সেগুলো না বুঝলে অব্র যে তার বাবাকে আগে থেকে চেনে সেটা বোঝা যাচ্ছে। নাহিদ সাহেব ভিতরে আসলেন। অব্র ভিতরে আসে। নিজের রুমে এসে একটা কালো পাঞ্জাবি পরে নিল। বেশ স্টাইলিশ লাগছে অব্রকে। চুলগুলো বড় বড়, একটু হালকা গোল্ড কালারের করা। অনুহি লেহেঙ্গা পরেছে। বিকেলে ওরা সবাই অনুহির বাড়িতে আসলো। সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির কাজের ছেলে অব্রকে অনুহির রুমে বসিয়ে দিয়ে চলে যায়। অব্র একা একা অনুহির রুমে বসে আছে। কয়েক মিনিট পর রুমে কতগুলো মেয়ে এলো। অব্র সেদিকে তাকায়। মেয়েগুলো ভিতর থেকে একজন বলল, কেমন আছেন দুলা ভাই? অব্রকে দুলা ভাই বলছে, তার মানে এগুলো অব্রের শালি। অব্র বলল, ভালোই। আপনারা? দুলা ভাই, আমরা আপনার ছোট, তো আমাদেরকে তুমি করে বলবেন। ও, আমার নাম নীলা। ও, আমি আপনার একমাত্র শালিকা। এই দুইটা আমার চাচাতো বোন, মিম আর তানহা। আর আপনার নাম তো অপ্র আহমেদ, তাই না? সব জানো দেখছি।
তা আমাদের আপুকে কেমন লাগলো? পছন্দ হয়েছে তো? হ্যাঁ। খালি আপুকে নিয়ে পড়ে থাকলে হবে না, আমাদের সাথেও থাকতে হবে, ঘুরতে হবে, ফুচকা খাওয়াতে হবে। আচ্ছা, তোমরা বললে সব হবে। নীলারা আর অব্র চারজন বেশ হেসে হেসে মজা করে আড্ডা দিতে দিতে কথা বলছে। হঠাৎ সেখানে অনুহি চলে আসে। নীলা সে সময় অব্রের চুল হাত দিয়ে কিছুটা একটু সরাচ্ছিল। অনুহির সামনে এসে দাঁড়িয়ে দেখতে পায় এটা। রাগী লুকে তাকিয়ে নীলাকে বলে, এখানে কি করছিস? দুলা ভাইয়ের সাথে গল্প করি। বেরিয়ে যা, যা তোদেরকে নিচে ডাকছে। অনুহির ঝাড়ি খেয়ে সবটি উধাও। অনুহির দিকে এই বাড়ির ওরা অনেক ভয় পায়। ওরা চলে যেতে অনুহি দরজা আটকে দেয়। তারপর অব্রের সামনে এসে বলে, ওদের সাথে এসব কি? খুব ভালো লাগছে না? অনেক মজা অন্য মেয়ের স্পর্শ নিতে। আমি তো কিছুই জানি না। ওদের সাথে যেন বেশি কথা বলবে না। ওরা আমার শালিকা হয়, আর ওদের সাথে কথা বললে তো আপনার সমস্যা হওয়ার কথা নয়। ওরা অনেক ভালোভাবে কথা বলে। অনুহি রেগে যায়, অব্রের দিকে এগোতে আসতে থাকে। তখনই দরজার ওপাশ থেকে নীলা বলল, আপু, আম্মু পিঠা বানিয়েছে, তোমাদের খেতে ডাকছে। যা, আসছি। অনুহি আর কিছু বলল না, সে নিচে চলে গেল। অব্র আসে। কয়েকটা পিঠা খেয়ে অব্র সবার সাথে কিছু সময় কথা বলে চলে যায়। ভাঙা ফোনটা নিয়ে ছাদে আসে অব্র। ছাদের এক কোণে এসে দাঁড়িয়ে থাকতে তা আকাশ দেখছে। তখনই ওর ফোনে মেসেজ আসলো। পকেট থেকে ফোনটা বের করলো, কিন্তু কে ফোন করেছে জানে না। অব্র রিসিভ করতে যাবে, কিন্তু রিসিভ হচ্ছে না। ফোনের টাচে কাজ করছে না। প্রথমবার কেটে চলে, দ্বিতীয়বার কল অনেক চেষ্টা করে রিসিভ হয়। হ্যালো, কে? এই কিরে, নাম্বার দেখিস না? ও নেহাল। হ্যাঁ গাধা, ভার্সিটি আসিস না যে? কি সমস্যা তোর? আর বললাম না রাজ অনেক ঝামেলা করেছে, কি করবি বলতো? আসবো রে, আর এমনি ভালো লাগছিল না, তাই আসেনি। ওই দিক নিয়ে তোর ভাবতে হবে না, সময় মতো রাজের বিষয় দেখব। কাল ভার্সিটিতে আসবি। অব্র কল কেটে দেয়। ছাদ থেকে নামতে যাবে অব্র, ঘুরতে দেখতে পায় অনুহি পিছনে দাঁড়িয়ে আছে। অব্র স্বাভাবিকভাবেই বলল, কিছু বলবেন? ছাদে কি করা হচ্ছে? ভালো লাগছিল না, তাই ছাদে আসা। ও আচ্ছা, হাওয়া খাও। অনুহি চলে গেল। সন্ধ্যা পেরিয়ে রাত হয়। রাতের খাবার খেয়ে বারান্দায় পায়চারি করছে অব্র। অনুহি আসলো। অনুহি এসে বলে, বারান্দায় কি করছো? কিছু না। ওহ, রুমে চলো, ঘুমাবে না? অব্র রুমে আসলো। অনুহি পিছন পিছন রুমে প্রবেশ করলো। অব্র বিছানা থেকে একটা বালিশ নিয়ে সোফার দিকে যাবে, তখনই অনুহি বলল, বালিশ নিয়ে কোথায় যাও? সোফায়। সোফায় যেতে হবে না, মধ্যখানে কোল বালিশ দিয়ে দিচ্ছি, বিছানায় শুয়ে পড়ো। সিরিয়াসলি? হ্যাঁ, তবে বেশি। সরি, পারবো না। মানে আমি সোফাতেই ঠিক আছি। কেন? যদি ভুল করে কিছু করে ফেলি তখন? তার চেয়ে সোফা অনেক ভালো। অনুহিকে কিছু বলার আগেই অব্র সোফায় আসে। বালিশটা ঠিক মতো পেতে শুয়ে পড়ে সে। ঘুম আসছে না। অনুহি ঘুমিয়ে পড়েছে। অব্র অনুহির কথা বাদ দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। এই পাশ ওপাশ করেও ঘুমাতে পারছে না। অনুহির কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে সে। সকালে ঘুম থেকে ওঠেও অব্র। অনুহি বিছানাতে ঘুমাতে দেখে। অব্র ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে আসে। দিনের আলো একটু একটু করে ফুটছে। অব্র ছাদে দাঁড়িয়ে পরিবেশ দেখছে। সকালের মনোরম পরিবেশটা বেশ ভালো লাগছে। কি সুন্দর সূর্য ওঠার দৃশ্যটা। অব্র একদৃষ্টিতে সূর্যের দিকে তাকিয়ে আছে। সূর্যের রংটা তখন গাঢ় লাল হয়ে আছে। নীলা আসে অব্রের পিছনে। ছাদে আসতে দেখেছিল অব্রকে। নীলা অব্রের পিছনে এসে বলল, দুলা ভাই, শুভ সকাল। রাতে ঘুম কেমন হয়েছে? আরে নীলা যে, শুভ সকাল। ঘুম ভালো হয়েছে। তুমি এত সকালে? আমি তো প্রায়ই উঠি সকালে। সূর্যোদয় দেখেছেন বুঝি? তুমি কোন ক্লাসে পড়ো? এবার ইন্টার ফার্স্ট ইয়ারে। ও, আপনি দেখতে অনেক সুন্দর। এমন একটা ছেলে আপুর বর কেন হলো? তাহলে কার বর হতাম? থাক, সেই সব শুনতে হবে না। আচ্ছা থাকো, নিচে যাই। অব্র দ্রুত নিচে চলে আসলো।
এই নীলার মতলব অন্যরকম দেখে অব্র এক প্রকার পালিয়েছে। অব্রের খুবই বিরক্ত লাগছে আর এখানে থাকতে পারছে না। অব্র তার শাশুড়ির কাছে এসে চলে যাওয়ার পারমিশন নিয়ে নিল। রুমে এসে অব্র তার কাপড় চোপড় গোছাতে থাকে। অনুহির ঘুম ভাঙে। কি ব্যাপার, কই যাবা? বাড়ি। এখানে ভালো লাগছে না। মানে কি? মানে চলে যাচ্ছে। কিসের যাওয়া? এখনো থাকবো 3 দিন। আচ্ছা আপনি থাকেন আন্টি, মানে আপনার মাকে বলেছি আমার যেতে হবে, আমি গেলাম। এই আমিও যাব। মানুষজন কি ভাববে? হ্যাঁ, ভাববে জামাইকে তাড়ানো হয়েছে তার শ্বশুর বাড়ি থেকে। আচ্ছা। এরপর দুজনে রেডি হয়ে নিচে চলে আসে। আর একদিন থেকে গেলে হয় না? না, যেতে হবে। অনু তুই তো। না আম্মু, তোমার জামাইয়ের ক্লাস আছে। ও তাহলে যা। অনুহি মায়ের থেকে বিদায় নিয়ে চলে যায়। অনুহি যে বিখ্যাত কালো গাড়ির সামনে আসে দুজন। অব্র পিছনের দরজা খুলতে যাবে, তখনই অনুহি বলল, ওই আমাকে কি তোর ড্রাইভার মনে হয়? আপনাকে ড্রাইভার মনে হতে যাবে কেন? তুমি তোমার বউ। কিছু বললা? না। তাহলে সামনে আয়। অব্র বুঝতে পারছে না। অনুহি একবার তাকে তুই বলছে, আরেকবার তুমি বলছে। যদি অনুহি এটা বেশ ভালোই লাগছে। অনুহি ড্রাইভিং সিটে বসলো, অব্র তার পাশে বসলো। অনুহি গাড়ি চালাতে থাকে। হঠাৎ অব্র বলে, ম্যাম আপনি আমাকে হয় তুই করে বলবেন, না হয় তুমি করে বলবেন। আমার ইচ্ছে, এতে তোর কোনো সমস্যা? না। অব্র চুপ হয়ে গেল। অনুহির প্রতি রাগ লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। সময় সুযোগ আসুক ঠিকই কিছু শোনাবে। গাড়ি চালাতে থাকে অনুহি। হঠাৎ বাজারে এসে অনুহিকে অব্র বলে, গাড়ি থামান তো। কেন? আরে থামান। অব্র কথা মতো গাড়ি থামায় অনুহি। অব্র দ্রুত গাড়ি থেকে নামে। রাস্তার পাশে একটি ছোট খাবারের হোটেল থেকে অব্র এগিয়ে যেতে থাকে। একটা ছোট বাচ্চা মেয়েকে হোটেলের মালিক মেরে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দিল। অনুহি গাড়ি থেকে নামে। অব্র যে বাচ্চাটির মেয়ের কাছে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেয়েটিকে উঠতে বলল, রাত্রি তুই এখানে? তোকে না বলেছি কিছু লাগলে আমাকে ফোন করতে? তোর মায়ের কাছে ফোন দিয়ে এসেছি কেন? ভাইয়া তুমি আসছো? অনেক ক্ষুধা লাগছে ভাইয়া, তাই আসছিলাম খাবার নিতে। আমাকে দিল না, আমাকে মারে। মারবো না তো কি, তোকে ছাড়বো? বেজন্মের বাচ্চা, ময়লা হাতে টাকা ছাড়া পরোটা ধরলি কেন? যা এখান থেকে। অব্র চুপচাপ দাঁড়িয়ে আছে। রাত্রির চুল হাত বুলিয়ে দিচ্ছে। রাত্রি কাঁদছে। রাস্তার উপর পড়তে কোনোই কেটে গেছে। অব্র বলে, কল দিসনি কেন আমাকে? তোমাকে কল করেছিলাম, তোমার ফোন বন্ধ বলেছিল। ও হ্যাঁ, আমার ফোন তো নষ্ট হয়ে গেছে। আচ্ছা ওই 5টা ডিম ভাজি, 10টা পরোটা আর সবজি ডাল প্যাক করে দেন। কার জন্য? ওই ফকিরনির জন্য? ওর টাকা আছে? দেখুন আপনি কিন্তু বেশি কথা বলছেন। আপনাকে আমি আপাতত কিছু বলতে পারছি না। আপনার দোকান কিন্তু বন্ধ করে দিব। ওই তুই কেডারে? যা এখান থেকে। অব্র জোরে কয়েকবার শ্বাস নিয়ে রাগটা কন্ট্রোল করলো, কারণ পিছনে অনুহি দাঁড়ানো। সে চানা অনুহি তাকে রাগ করতে দেখুক। অব্র টাকা বের করে দোকানদারের সামনে মেলে দেয়। দোকানি টাকা পেয়ে যা যা বলে সব কিছু দিয়ে দেয়। কয়েক মিনিট পর আরও পথশিশু দৌড়ে আসে অব্রের কাছে। অব্রকে পেয়ে ওরা সবাই ঘিরে ধরে। সবাই অব্রকে সকালের নাস্তা করায়। তারপর সবাইকে বলল, তোরা আশ্রমে যা, আমি বাজার পাঠিয়ে দিব, কিন্তু শর্ত হলো ভিক্ষা করা যাবে না। আর জাবেদ ভাই ঠিক মতো পড়াচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা আমি এখন গেলাম। আর এই হোটেলের নাম কি? মায়ের দোয়া ভাতের হোটেল। এই হোটেলটাকে দেখছি আমি। ওরা সবাই চলে যায়। অব্রের নতুন কালো পাঞ্জাবির ধুলো ময়লা লেগে গেছে। তবে অনুহি এতক্ষণ অব্রের এইসব কাণ্ড দেখে অবাক হয়। ছেলেটা কতই মিশুক। অব্র গাড়ির দিকে ঘুরে। অনুহি ততক্ষণে গাড়ির ভিতরে এসে বসেছে। অব্র দরজার কাছে এসে বলল, ম্যাম আপনি চলে যান, আমি আসছি। কেন, কি সমস্যা? দেখছেন না আমার গায়ে ধুলো ময়লা লেগেছে? আপনার দামি গাড়িটা নোংরা হয়ে যাবে। চলেছেন আপনি। সমস্যা নেই, ওঠো। শিওর? অব্র গাড়িতে বসলো। অনুহি চালাতে থাকে। অনুহি বলে, ওই বাচ্চাগুলো কারা? ওরা পথ শিশু, ওরাই বাজারে ভিক্ষা করত। বলেছি এসব বাদ দিয়ে পড়াশোনা করতে। তা শুনেছো তোমার কথা?
কোথায় পড়ে? কে পড়ায়? পরে এখানের একটা স্কুলে। ও, তোমার সাথে দেখি ভালোই খাতির। হ্যাঁ, ওদের সাথে মাঝে মাঝে এসে মিশি, খেলা করি। যখন খুব মন খারাপ হয় তখন ওদের সাথে খেলতে আসি। কখন মন খারাপ হয়? অব্র রিপ্লাই করলো না। কিছু সময় পর ওরা বাড়িতে চলে আসে। অব্র সোজা বাড়িতে এসে গোসল করে নিল। দ্রুত রেডি হয়ে বাইরে আসে। কাউকে কিছু না বলে গাড়ি থেকে বের হয়ে আসে। অবশ্য আসার সময় তানিয়া ভাবি আর অনুহির সামনে পড়ে। তানিয়া ভাবি অব্রকে বলে, বাইরে যাচ্ছ মনে হয়, আসার সময় ফুচকা আনিও তো। অব্র চলে যায়। আজকে সবার সাথে দেখা করতে হবে ওর। সেই চায়ের দোকানে ওর বন্ধুরা আছে। অব্র সেদিকে যেতে থাকে। অনুহির কোনো কাজ নেই। অব্র বাহিরে। পুরো রুমটা সুন্দর করে গোছালো সে। বাড়িতে রেহানা বেগম আর তানিয়ার সাথে বেশ খাতির জমে ফেলেছে অনুহি। দুপুর গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে রাত হয়। অব্রের কোনো পাত্তা নেই। অনুহি ফোন করছে অনেকবার, কিন্তু অব্রের কোনো পাত্তা নেই। অব্র আজকে বন্ধুদের পেয়ে ঘুরছে অনেক জায়গায়। রাত্রিদের আশ্রমে বাজার করতে করতে সময় গেছে অনেক। এখন চায়ের দোকানে বসে গল্প করছে তিনজন। বাসেটের পর অব্র, নেহাল আর সিয়ামের তিনজন একসাথেই থাকে। মামা, তুই 3-4 মাস কোথায় ছিলি? গ্রামে ছিলাম। নানুর জমি নিয়ে একটু ঝামেলা চলছিল, তাই দৌড়াদৌড়ি। তাই বলে সিম চেঞ্জ? ফোন পুকুরের পানিতে পড়ে গিয়েছিল, তাই নষ্ট হয়ে যায় সব। বাহ, এদিকে তোর বাড়িতে খোঁজ নিতে নিতে আমাদের পা ব্যথা হয়। ওই জানিস, ম্যামের না বিয়ে ঠিক হয়েছিল, তারপর থেকে ম্যামও বেশ কয়েকদিন আসছে না ভার্সিটিতে। হ্যাঁ, ম্যামের বিয়ে তো। অব্র থেমে যায়। অনুহির সাথে অব্রের বিয়ে হয়েছে এটা কেউ জানে না। সে কাউকে জানায়নি। অব্র তার আর অনুহির বিয়ের কথা কাউকে আর বলতে চায় না। যতদিন না অনুহি নিজ থেকে অব্রকে ভালোবাসবে ততদিন অবধি সে এসব বিষয়ে কাউকে কিছু বলবে না। ম্যামের বিয়ে কি? বাদ দে, রাজের ব্যাপারে যা বলেছি সেসবের উপরে নজর রাখবি। ও কার কার সাথে মিশছে, কে কে ড্রাগ অ্যাডিক্টেড, সব তথ্য দিবি আমাকে। সবাইকে গোপনে ডেকে ড্রাগস থেকে বাঁচাতে হবে। সে সব হয়ে যাবে। রাত হয়ে গেছে অনেক, চল বাসায় ফিরি। আচ্ছা। সবাই যে যার মতো বাড়িতে যায়। এদিকে অব্র টেনশনে পুরো বাড়ি গুমট পরিবেশ সৃষ্টি হয়েছে। অনুহির খুব রাগ লাগছে। ফোনটা ওর কাছে থাকলে তো পারে। রাত 11টার দিকে অব্র বাড়িতে আসলো। কলিং বেল বাজতে দরজা খুলে দিয়ে তানিয়া ভাবি। তানিয়া ভাবি অব্রকে দেখেই বলল, আসছেন আপনি? তাই তো রাত করলেন যে? আমি তো ভাবলাম ভোরে বাড়িতে আসবা। আগেও তো একটু রাগ করতাম, কি হয়েছে? আর তাছাড়া আড্ডা দিতে দিতে কখন যে এত রাত হয়ে গেছে বুঝতেই পারিনি। অব্র কথাগুলো বলতে বলতে ভিতরে আসে। ভিতরের সোফাতে অনুহি আর রেহানা বেগম বসে আছে। অব্র ভিতরে এসে তানিয়া ভাবিকে ডেকে বলে, ভাবি, এই নাও তোমার ফুচকা। ধন্যবাদ, কিন্তু হঠাৎ করে আজ এতগুলো ফুচকা? ভুলেও তো গেল না। আনি তো প্রায়, আনছি, খাও, না হলে তাও আমি খাই। সরো। অব্র আর তানিয়া ভাবে গল্প দেখে অনুহির গা জ্বলে যাচ্ছে। এদিকে সে তার জন্য বসেছিল, আর সে এসে ফুচকা অন্য কাউকে দিচ্ছি। ফুচকা ওর দেওয়াছি। রুমে চল। অনুহি যেন মনে মনে এইসব বলছে। তানিয়া অব্রকে বলল, ভাবি, খেতে দাও, অনেক খিদে পেয়েছে। বসো। এই এত রাত অবধি কোথায় ছিলিস তুই? বাইরে একটু ঘুরতে গিয়েছিলাম। তোর ঘোরাচ্ছি, জানিস না বাড়িতে নতুন বউ এসেছে, বউকে রেখে ঘুরছিস মানে কি? মা, খেতে দিবা? অব্র খেতে বসে। তখনই আবার রেহানা বেগম বলে, কিরে, বৌমাকে খেতে বলবি না? জিজ্ঞাসা করবি না সে খেয়েছে কি না? কি বলো? সে কি এখনো খায়নি? না রে, আমাদের সাথে খেতে বললাম কিন্তু খেলো না। তোমার সাথে খাবে বলে বারবার বললাম, সে খেলো না। তোমার অপেক্ষাতে বসে থেকেছে, তুমি তো লেট করলা। অব্র অবাক হয়। বেশ কিছু সময় অনুহির দিকে তাকিয়ে থাকে। অনুহির গাল রাগে লাল হয়ে গেছে, কিন্তু সবার সামনে কিছু বলতে পারছে না। কিন্তু অব্রের জন্য অনুহির অপেক্ষা করলো কেন, সেটাই অব্র বোঝার চেষ্টা করে। তানিয়া ভাবে ইশারায় অনুহিকে ডাকতে বলল। অব্র বলে, আসেন, খেতে আসেন। কষ্ট হয়েছে আপনার, জলদি আসেন। কি ব্যাপার, আপনি করে বলছেন কেন অনুকে? রাগ ভাঙাচ্ছি, তুমি বুঝবে না ভাবি। ও তাই নাকি? আচ্ছা, অনু আসো, খেয়ে নাও। বগো, আসেন, খেতে বসেন। অনুহি কোনো কথা বলল না। সোজা উঠে খাবার টেবিলে এসে বসলো। অপরের দিকে রাগীভাবে তাকিয়েছে বারবার। অব্র ভয় পাচ্ছে।
কিন্তু এমন ভাব নিচ্ছে যেন যতই অনুহি রাগুক তার ওর কি, তাকে কি ভয় পায় নাকি সে? তোমাদের খুনসুটি প্রেম দেখতে অনেক কিউট লাগছে। প্রেম? প্রেম কোথায়? ওই যে অনুকে দেখো, রাগে চোখ মুখ লাল করে ফেলেছে। আর রাত বেশি করে বাহিরে থাকবা? তাই নাকি? থাকলে কি হবে? কি হবে বউ বোঝাবে সেটা, আমি কিছু বললাম না। বউ না ঘোড়ার ডিম, আমার কচুর বউ ভালোই বাসে না, আসছি বউর ভয় দেখাতে। বিড়বিড় করে অব্র কথাটা বলল। তারপর অব্র নিজের মতো দ্রুত খেয়ে রুমে আসলো। বেশ ক্লান্ত লাগছে ওর, বিছানাটা বসে আছে। কয়েক মিনিট পর অনুহি রুমে আসলো। অনুহি আসতে পকেট থেকে কয়েকটা ক্যাডবেরি চকলেট আর ফুল বের করে অনুহির দিকে বাড়িয়ে দিল। অব্র সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, আই লাভ ইউ। আমার সবটুকু নিঃশ্বাস আপনার নামের প্রতিধ্বনি হয়ে থাকে। আপনি কি সেটা শুনতে পান না? আমার প্রতি বিরক্ত আপনি, কিন্তু কেন জানি না এইসব, তবুও দিন শেষে আমি আপনাকে ভালোবাসি। অনুহি অব্রের থেকে কথাগুলো শুনে কিছু বলল না, বরং সে অব্রের হাত থেকে ফুল আর চকলেটগুলো নিল। অব্র তো মহাখুশি, কারণ এই প্রথমবার প্রপোজ করতে অনুহি কোনো রিয়েক্ট করল না। কিন্তু পরক্ষণে অব্রের মন খারাপ হয়ে যায়। অনুহি ওর হাত থেকে ফুল চকলেট নিল, সেগুলো জোরে ফ্লোরে ছুঁড়ে ফেলে দেয়। অব্র চোখ বড় বড় করে অনুহির দিকে তাকিয়ে অনুহি রাগ নিয়ে বলল, এত পিরিত দেখাতে আসবি না, তোর তো পিরিত দেখার মানুষের অভাব নেই তাই না? যা, ভাবির জন্য আরো ফুচকা এনে দিবি, আমার সামনে এসে ঢং দেখাবি না বলে দিলাম। অব্র কোনো কথা বলল না, চুপচাপ নিচের দিকে তাকিয়ে চকলেট আর ফুল দেখছে। অনুহি বিছানায় এসে বসলো। অব্র চুপচাপ কাঁথা আর বালিশ নিয়ে ফ্লোর পেতে শুয়ে যাবে, তখনই অনুহি আরো রেগে বলল, তুই না পড়ে ঘুমাতে যাচ্ছিস কেন? আমি রাতে পড়ি না। বই পড় বলছি। আমি সকালে। অনুহি অব্রের কাছে আসে, তারপর ঠাস করে একটি চর বসিয়ে দেয় অব্রের গালে। অব্র কোনো কথা না বলে অনুহির দিকে তাকিয়ে থাকে। অনুহি রেগে বলে, তুই পড়তে বসবি না, তোর ঘাড় বসবে। ওঠ, একটা পর্যন্ত পড়বি। আর এত রাত করে বাসায় ফিরলি কেন? এরপর থেকে যদি আর একদিন দেরি করিস না, তখন দেখাবো কি করি তোর অবস্থা, বুঝেছিস তো? কিরে, কথা শুনিস না কেন? উঠবি না আরো দুইটা দিব? অব্র চুপচাপ উঠে দাঁড়ালো, সোজা পড়ার টেবিলে আসলো সে। অব্র বই বের করে অনুহির কথা ভাবছে। অনুহি বাড়ির ম্যাম বলতে বারণ করলেও রুমের মধ্যে ঠিকই বাচ্চাটির ম্যাম হিসাবে অব্রকে শাসন করছে। এই অনুহি কেন যে ওর সাথে এমন করে সেটাই অব্র বুঝতে পারছে না। অব্র বই নিয়ে পড়ছে। কি একটা অবস্থা ওর! বিয়ে করেছে টিচারকে, এখন বাড়িতেও ক্লাস চলছে। পড়তে পড়তে হঠাৎ অব্রের ঘুম চলে আসে। ঠিক তখনই অনুহি এক কান টেনে ধরে আবার ঝাড়ি দেয়। অব্র ঝাড়ি খেয়ে আবারও পড়া শুরু করে। এভাবে রাত 1টা অবধি চলল। অব্র নিজের বিছানায় এসে শুয়ে পড়ল, ঘুমিয়ে যায় সে। পরের দিন সকালে অব্র দ্রুত ঘুম থেকে ওঠে। অনুহির উপরকে কেমন যেন রাতের ঘটনা নিয়ে রাগ লাগছে। অনুহি ঘুমাচ্ছে। অব্র দ্রুত ফ্রেশ হয়ে চলে আসে বাসেরিতে। অনুহি বেশ কিছু সময় পর ঘুম থেকে উঠল। অব্রকে দেখতে পায় না। অব্রের কথায় বাড়িতে কাউকে জিজ্ঞেস করতেও পারে না। সে দ্রুত রেডি হয় না। আজকে ওকে বাসেরিতে যেতে হবে। খাবার টেবিলে বসে আছে অনুহি। তানিয়া মামি প্রশ্ন করলো, অনু, অভ্র কোথায়? ওকে ডাকো। খাবে না নাকি সে? ও বাড়িতে নেই। নেই? সকাল থেকে রুমেও দেখছি না, তাহলে গেল কোথায়? ওকে ফোন দিয়ে দেখো তো কোথায় আছে। কাউকে না বলে এখানে সেখানে যায় খালি। ফোন তো রুমে দেখে এলাম। আশরাফ সাহেব খাবার টেবিলে আসলেন। কে বোদের আলোচনা শুনে বললেন, এত চিন্তা কেন করছো তোমরা? ছেলে বড় হয়েছে, গেছে বোধহয় ওর বন্ধুদের বাসায়। কিন্তু এত সকাল সকাল ওকে কান ধরে উঠবস করানো দরকার। কোনো কাজে গেছে হয়তো, সমস্যা কি? আর কেউ কিছু বলল না। সবাই যে যার মতো খাবার খেয়ে নিজেদের কাজে বেরিয়ে পড়ল। অনুহিও বাসেটের জন্য বের হলো। অব্র বসে আছে বাসেটিতে। এক এক করে ওর বন্ধুরা চলে আসে। অব্রকে দেখে তো ওর সবাই অবাক। সিয়াম তো বললেই বসলো, কি ব্যাপার মামা, প্রতিদিন তুমি সবার পেছনে আসো আর আজ তুমি আগে, কারণটা কি? আর তাছাড়া এত বছর পর এখানে? কিন্তু তোরা মনে হয় বেড়াতে আসছে। এই চুপ থাক। আর তেমন কিছু না, বাসায় ভালো লাগছিল না, তাই চলে আসলাম দ্রুত।
তোকে কাল রাতে ফোন দিলাম কিন্তু বন্ধ বললো কেন? ফোনটা পড়ে নষ্ট হয়ে গেছে। চল ফোন কিনে নিয়ে আসে। না থাক, বিকেলে কিনে নিব। দোস্ত আমার গফ তো রাগ করছে, কিছু একটা বল না, মানে কি করে রাগ ভাঙাবো? কবিতা বল। সেটা তো অব্র ভালো পারে। দোস্ত শোনা তো একটু, নেহালও শিখুক। এই চুপ থাক তো, এইসব ভালো লাগে না। বন্ধু আমার ছেঁকা খাইছি রে, ম্যামের তো বিয়ে হলো, ভালোবাসাটা পৌঁছে গেছে। এই তোরা কি শুরু করলি? তো বল, তোমার মনে এই পচা ভালোবাসা কেমন হয়ে আছে? হঠাৎ এই প্রশ্ন কেন? বল না। মুড অফ, যাকে সে ভালোবাসে তাকে পেয়েছে, কিন্তু এই পাওয়া যে সব পাওয়া নয়, যেন সব পেয়েও পেল না এমন। দীর্ঘ এক মন খারাপের শ্বাস নিয়ে বলে, আসলে রে ভালোবাসা পচে গিয়েছে। একটা সময় মনে হতো ভালোবাসা এক স্বর্গীয় অনুভূতি, যা মানুষের মনে প্রশান্তি এনে দেয়, মানুষকে নতুন করে বাঁচার স্বপ্ন দেখায়, এক নতুন দিগন্তের সূচনা ঘটায়। প্রিয় মানুষটির কথা সবসময় মনে করার, প্রিয় মানুষটি চোখের আড়াল হলে পাগলের মতো খোঁজার, তার সুখে দুঃখের সঙ্গী হওয়ার, তার হাসিতে হাসা, তার কান্নাতে কান্না করা, তার দুঃখে ব্যথিত হওয়া, তার কেয়ার করা। আমার কাছে এটাই ভালোবাসার মানে বোঝাতো। কিন্তু এখন যেন সব কিছু কেমন তিতে মনে হয়, খুবই বিরক্ত মনে হয়। কেন মনে হয়? সবাই পিছনে তাকায়। তিন্নি এসেছে। এই জুনিয়র মেয়েটাকে দেখলে অব্র পালাতো। আজ অব্র পালালো না, বরং সবার সামনে বসে তিন্নির দিকে তাকিয়ে বলে, কারণ আমাকে কেউ ভালোবাসে না। কে বলল ভালোবাসে না? আমি কি এলিয়েন নাকি? হয়তো বাসো, তবে সেটা কতটা সত্য কে জানে। ভালোবাসা বুঝতে হয় মনের গভীর থেকে। একবার বোঝার চেষ্টা তো করে দেখো। আচ্ছা করব। তিন্নি অব্রের পাশে এসে বসলো। অব্র কিছু বলল না, কিন্তু সবাই তো হাঁ করে তাকিয়ে আছে অব্রের দিকে। যে ছেলে তিন্নিকে দেখে লুকিয়ে পড়তো, সেই ছেলে তিন্নির পাশে, ভাবতে পারছে না ওর বন্ধুরা। অব্র আরও হেসে এসে তিন্নির সাথে গল্প করছে। তিন্নি মেয়েটা দেখতে সুন্দর, তবে অব্র তখন না করে দিয়েছিল। এখন মনে হয় লস করেছে, না হলে তিন্নিকে সে পেত, ভালোবাসাটাও সার্থক হতো। দুজন গল্প করছে। উনি বাসিতে প্রবেশ করে, আর সে চিরচেনা কালো গাড়ি নিয়ে। আগের পার্কিং লটে গিয়ে গাড়ি রেখে নামলো সে। নিহাল সবার আগে অনহিকে দেখতে পায়। নিহাল আসে অব্রের কাছে, কানের কাছে মুখ নিয়ে বলে, দোস্ত ওদিকে তাকা, দেখ ম্যাম আসছে। তো আমি কি করব? ম্যামকে দিয়ে অফরির কি কাজ? অব্র চলো আমরা ক্যান্টিনে যাই। অব্র হাত ধরলো তিন্নির। উনি হাঁটতে হাঁটতে প্রায় ওদের সামনেই সে পড়েছে। অব্রের দিকে চোখ যায় অনহি, তবে অনহির চোখ যে তিন্নি আর অব্রের হাতের দিকে রয়েছে এটা সবাই লক্ষ্য করে। অব্র তিন্নিকে বলে, তুমি যাও, আমি আসছি। আসবা কিন্তু। তিন্নি চলে যায়। অনহি তখনও দেখছে ওদেরকে। নিহাল বলে, দোস্ত ম্যাম মনে হয় তোর প্রেম করা দেখেছে, বুঝলি? তো তাতে কি? আহারে বেচারা, তোর জন্য খুব দুঃখ হচ্ছে। প্রথম কাউকে ভালোবাসলি আর প্রপোজ করলি, আর তোকে ফিরিয়ে দিল। তোর জন্য খুব দুঃখ হচ্ছে রে। চুপ করবি তোরা? সবাই একসাথে হাসতে লাগলো। অব্র শুধু ওদের হাসি শুনছে। উনি আস্তে আস্তে হাঁটা ধরে। গত শুক্রবারে তো ম্যামের বিয়ে হয়ে গেছে। কি যে কষ্ট, অভের কষ্ট দেখে আমার চোখ ফেটে জল আসতেছে। এখন একটু শীত শীত লাগছে, তাই হয়তো পানিগুলো বরফ হয়ে গেছে, তাই বের হচ্ছে না। যাই ম্যামের সাথে একটু আলাপ করে আসি। থাক তোরা। অব্র নিহালের কথা শুনে মুচকি হাসছে, কারণ ওর তো জানে না কার সাথে বিয়ে হয়েছে অনহির। সেটা জানলে হয়তো ওরা আকাশ থেকে মাটিতে পড়তো অবাক হয়ে। কিন্তু অব্রের দিকে অনহি এমন করে তাকালো কেন? অব্র পাত্তা না দিয়ে চুপচাপ বসে আছে। নেহাল দৌড়ে যায় অনহির কাছে। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তোমরা কেমন আছো? সবাই ভালো, আমিও ভালো। ম্যাম একটা কথা, কিছু মনে করবেন না তো? বলো। আপনার আজ 4 দিন হলো বিয়ে হয়েছে, আর আজ ভার্সিটিতে এলেন যে? স্যার আসতে দিয়েছে? হ্যাঁ, ও একটু বিজি তো তাই। ওহ, তো স্যারের সাথে এলেন বুঝি? আরে না, তোমাদের স্যার কাজে ব্যস্ত আছে তাই আসতে পারেনি। ওহ। আচ্ছা, আমি এখন যাই। আর তোমরা ক্লাসে যাবে না? জি ম্যাম।
ওকে বাই। আর শোনো, ওই মেয়েটাকে তোমাদের সাথে প্রথম দেখলাম। ওহ, এটা তো ফার্স্ট ইয়ারের মেয়ে। আপনার তো ফার্স্ট ইয়ারের ক্লাস নেই, জানবেন কি করে? ওর নাম তিন্নি। তোমাদের সাথে এভাবে বসে কথা বলে নাকি? না মানে তোমরা তো লাস্ট ইয়ারে পড়ো, তাই না? আসলে ম্যাম, তিন্নি অভ্রকে ভালোবাসে, তাই অভ্রের সাথে দেখা করতে এসেছিল। অভ্র ক্যান্টিনে যাবে, তিন্নি ওকে খাওয়াবে বলল। ও আচ্ছা, ক্লাসে দেখা হচ্ছে। উনি চলে যায়। নেহাল আসে ওদের কাছে। সবাই আবার বসে গল্প করছে। নেহাল অভ্রকে বলল, দোস্ত, তুই তিন্নিকে হ্যাঁ বলে দে। না থাক, আমি এখন ভালো আছি, এইসব লাগবে না। ওরা কথা বলছিল, হঠাৎ একটা ছেলে বাসেরিতে প্রবেশ করে। পিছনে আরো কয়েকজন ছেলে একসাথে ওই ছেলেকে ধরার জন্য দৌড়াচ্ছে। ছেলেগুলো দৌড়ে অভ্রের কাছাকাছি এসে মাটিতে পড়ে যায়। ছেলেগুলো আসে ওর সামনে। ছেলেটা মাটিতে পড়ে গিয়ে বলে, নয়ন ভাই, আমাকে ছেড়ে দেন, আমি সব টাকা শোধ করে দেব, আমাকে কিছু বললেন না। সাগর, আমার থেকে ড্রাগ বাকিতে নিয়ে তুই পালিয়ে বেরিয়েছিস। তোকে তো এখন মরতেই হবে, তোকে মেরে ফেলবো। আমাকে ফাঁকি দিয়েছিস, 20 লাখ টাকা পাবো আমি। তোকে তো মরতে হবে রে সাগর। ভাই প্লিজ আমাকে আর কয়েকটা মাস সময় দেন, আমি সব টাকা দেব। চুপ কর, ওরে ধর। ভাই ভাই, আমি আপনাদের মাল বিক্রি করতে পারিনি, কাস্টমার নেই, এই জন্য অনেক ঝামেলায় পড়েছিলাম। প্লিজ ভাই, মাইরেন না। তোকে বলেছিলাম ভার্সিটির স্টুডেন্টদের মাল সেল করতে, কেন করিসনি? ওরা অনেক সচেতন, আর তাছাড়া ভার্সিটিতে এগুলো কেন বিক্রি করব? প্লিজ ভাই, আমাকে একটু সময় দেন, আমি টাকা ফেরত দেব। নয়ন কোনো সুযোগ দেয় না। সাগর গিয়ে এগিয়ে আসে। সাগরের ভয়ে একটু একটু করে পিছাতে থাকে। অভ্র বসা থেকে উঠে দাঁড়ায়। সে ওদের দিকে এগিয়ে যেতে থাকে। এতক্ষণে অনেক স্টুডেন্টরা জড়ো হয়ে গেছে। নয়ন সাগরকে মারতে যাবে, তখনই অভ্র সেখানে এসে দাঁড়িয়ে নয়নকে বলে, তোরা কারা? ভার্সিটিতে কি করছিস? এই মালটা কে রে? ভাই, এটাই সেই মাদক বিরোধী নেতা। ও, তাহলে তুই ভার্সিটিতে ড্রাগ প্রবেশে নিষেধ করেছিস? তাহলে তো আগে তোকে মারতে হবে। তোকে পেয়ে খুশি হলাম। ওই নেহাল, সাগরকে তোলো, তোর ফোনটা আমাকে দে। আর নয়ন, তোরা এখান থেকে ভাগ, এটা ভার্সিটি, না হলে তোর অবস্থা যে কি করব সেটা কখনো কল্পনাও করিসনি। ও তাই নাকি? এইটারে ধরে নিয়ে চল। চল দেখি কোথায় যাবি। অভ্র ওদের সাথে যেতে থাকে। নেহাল পিছন থেকে অভ্রকে ডাক দেয়। অভ্র বলে, অভ্র যাস না, ওরা তোকে মেরে ফেলবে। একদিন এসে আমাদের হুমকি দিয়েছিল। এটা ভার্সিটি নেহাল, চুপচাপ বসে থাক আর সাগরকে চেয়ারম্যান স্যারের কাছে পাঠানোর ব্যবস্থা কর। কিন্তু ওরা অভ্র কোনো কথা বলল না। সে ফোন বের করে কয়েকবার টাইপ করে নেহালের কাছে ছুটে মারে। তারপর বাস সিটের এখানে অনেক মানুষের ভিড়। কি হয়েছে সেটা কারণ জানতে চায়। অনহি নেহালদের কাছে আসে। অনহির বাবা এসেছে বাসেরিতে, সাগরকে ধরে রেখেছে। কি হয়েছে নেহাল? নেহাল, এই ছেলেটা তাহলে ড্রাগস সেলার? জি স্যার, তাকে মারতে নয়ন এসেছিল। নয়ন? ও তো এই ভার্সিটির মস্তান। নয়ন ওকে না মেরে চলে গেছে। না, মরেনি। অভ্র ওদেরকে বাধা দিয়েছিল, ওরা অভ্রকে তুলে নিয়ে গেছে। কি, অভ্র ওদের সাথে? তোমরা কি পাগল? তোমরা বন্ধুরা সবাই একসাথে থাকতেও ওরা কিভাবে তুলে নিয়ে যায়? তোমরা কিছু বলনি কেন? ওদের বাধা দাওনি কেন? স্যার, অভ্র নিজ থেকে চাইছিল যেতে। সিট, ওরা অভ্রকে মেরে ফেলবে। নাইট সাহেব দ্রুত গাড়ি নিয়ে বের হয়। সাগরকে নিয়ে গেছে। অনহি আসে নেহালের কাছে। অভ্রকে একা ছাড়া তোমার উচিত হয়নি। যদি ওর কিছু হয় তোমরা কি করবে? অনহি চলে যায়। খুব রাগ হচ্ছে ওর। কি করবে বুঝতে পারছে না। কেন সে এসব ঝামেলাতে অভ্র জড়ালো? সবটা হয়েছে মনে হয় ওর বাবার পাল্লাই পড়ে। অভ্রকে গাড়িতে তুলে নিয়ে যেতে থাকে। নয়নরা অভ্রের হাত বেঁধে গাড়িতে করে নিয়ে যাচ্ছে। বাজার পেরিয়ে যখন ফাঁকা রাস্তায় আসে, ঠিক তখনই দেখতে পায় কতগুলো ছেলে রাস্তার উপর রোড ব্লক করে দাঁড়িয়ে আছে। ওরা ঘাবড়ে যায়, কারণ ছেলেগুলোর হাতে অনেক অস্ত্র আর স্টিক ছিল। গাড়িতে ওদের সামনে গিয়ে থামতে হয়। 3টি ছেলে এগিয়ে আসে নয়নদের গাড়িতে দিকে। একটি ছেলে দূর থেকে গাড়ির চাকায় গুলি করলো। নয়নরা ভয় পায়। 3টি ছেলে এসে গাড়ির গ্লাসে বাড়ি দিতে শুরু করলো।
নয়নরা ভয় পেয়ে গাড়ি থেকে দ্রুত নামে। কে তোমরা, কি চাও? আমরা কিন্তু এমপির লোক, তোমরা কিন্তু এমপির কাজে বাধা দিচ্ছ। আবির কোথায়? আবির? কে তোমরা? নয়নরা প্রশ্ন করার সাথে সাথে তারা হাতে গুলি করে একটি ছেলে। নয়ন ভয়ে চিৎকার করে বললে, আবির কে? কিন্তু অভ্র নামের একটা ছেলে ভিতরে আছে। ওই কে আছিস? অভ্রকে বের কর জলদি। নয়নের কথা শুনে তামিম গাড়ি থেকে অভ্রকে বের করে। অভ্র এগিয়ে আসে, হাতের বাঁধন খুলে দেয় তামিম। নয়ন রাস্তার উপর হয়ে পড়ে আছে। অভ্র নয়নের কাছে যায়, নয়নের প্যান্টের পকেটে দিয়ে প্যাকেট বের করলো। সিগারেট জ্বালিয়ে জোরে টান দিতে দিতে নয়নের দিকে তাকায়। অভ্রের চাহনি দেখে নয়ন ভয় পায়। ইনোসেন্ট লাভার বয় ছেলেটা এমন রূপ দেখে নয়ন ঘাবড়ে যায়। প্রচন্ড ভয় নিয়ে বলল, তুই কে? এমন করে তাকাচ্ছিস কেন? আশিক। অভ্রের দিকে আশিক নামক একটি ছেলে বেজবল ব্যাট এনে দেয়। অভ্র সেটা হাতে নিয়ে সিগারেট এক টান দেয়, তারপর সিগারেটের নিচে ফেলে পায়ের নিচে পিষে নয়নের দিকে তাকায়। অভ্র গম্ভীর গলায় বলে, আমাকে নাকি মারার জন্য খুঁজছিলি? মারবি? কি রে, কথা বলিস না কেন? তুই কে? এরা কারা? আমি ভিন্নতার গভীরতায় হিংস্র দানব, যার ভিতরে কালো কয়লা পুড়ে ছাই না হয়েছে অজস্র হিংস্রতা। আমি ফুল নয়, রক্ত ভালোবাসি। আমি জন্ম নয়, মরার কান্না শুনতে পছন্দ করি। আমার নিজেকে মৃত মানুষ মনে হয়। আমাকে বলতে পারিস উত্তপ্ত গরমে পুড়তে থাকা জীর্ণ শীর্ণ দেহ। তুই একটা সাইকো, পাগল। ভাই, আমাকে ছেড়ে দে, তোর গোলাম হয়ে থাকবো। আমাকে দয়া করে ছেড়ে দে। তুই যে একটা সাইকো, আমি পারিনি। পুরো উন্মাদের মতো কথা বলছিস। অভ্র একটা বিকট হাসি দেয়, তারপর স্টিক দিয়ে নয়নের মাথার পরপর 4টা স্টিক দিয়ে বাড়ি দেয়। নয়ন সেখানে মরে পড়ে থাকে। নয়নের সাথে আসা ছেলেগুলো ভয়ে অভ্রের পা জড়িয়ে ধরে। অভ্র হাসতে হাসতে আশিকের দিকে তাকিয়ে বলে, ওদের ব্যবস্থা কর, আমি গেলাম। নয়ন মুচকি হেসে বলে, আবির ভাই, ওদের লাশ কোথায় ফেলবো? অভ্র মুচকি হাসলো, তারপর সেখান থেকে চলে যায়। অভ্রের বাবা আশরাফ আর নাহিদ সাহেব থানায় বসে আছে। থানায় অফিসারকে বলে, অফিসার, আমার ছেলেকে সকালে রাজের ছেলেপেলেরা তুলে নিয়ে গেছে। সন্ধ্যা হয়ে আসছে, আমার ছেলের কোনো খবর নেই। তাকে খুঁজে বের করুন অফিসার। আপনার ছেলেকে যে এমপির ছেলে রাজের লোক তুলে নিয়েছে সেটার কোনো প্রমাণ আছে? অবশ্যই আছে, ভার্সিটির সবাই দেখেছে। আপনি কেন এমন বলছেন? দেখেন, আপনাদের ছেলেকে যে তুলে নিয়ে গেছে তার নাম জানেন? নয়ন, পত্রিকাতে ওর ছবি বের হয়েছিল। সে শহরের মাস্তান। কি, নয়ন তুলে নিয়ে গেছে? আপনারা বাড়ি যান, আমি এই ব্যাপারে কিছুই করতে পারবো না, সরি। পুলিশের কথা শুনে আশরাফ আর নাহিদ সাহেব হতাশ হয়ে যায়। কি বা করবে? নয়ন তো ভালো না। পুলিশ যদি ওর ব্যাপারে নাক গলায় তাহলে পুলিশের লাশও থাকতে হবে। ওনারা দুজন বাড়িতে ফেরে। ততক্ষণে রাত হয়ে গেছে। অনহি পায়চারি করছিল। কলিং বেল বাজে, ভাবে অভ্র আসছে। দৌড়ে দরজা খুলে দিয়ে দেখতে পায় তার বাবার আশরাফ সাহেব এসেছে। দুজন ভিতরে আসতে অনহি তার বাবাকে প্রশ্ন করলো, বাবা, অভ্রের কোনো খোঁজ পেলে? সে কোথায়? সকালে এসব হয়েছে, সারা দিন বাঁচাতে আসেনি, কোনো খোঁজ খবরও নেই। অভ্রকে পেলে? কোথায় সে? না রে মা, এখনও অভ্রকে পেলাম না। খুঁজছি অনেক জায়গায়, কিন্তু কোথাও নেই। থানাতে যেতে পারতে। থানা থেকে আসছি, পুলিশ কিছু করতে পারবে না বলেছে। তার মানে অভ্রকে খুঁজে পাবো না? আমার ছেলের যদি কিছু হয়? মা, বাজে কথা বলবেন না তো, অভ্র ঠিকই ফিরে আসবে। সন্ধ্যায় রাত পেরিয়ে রাত 11টা বাজে। কলিং বেলের শব্দ শোনা যায়। সবাই ড্রয়িং রুমে বসেছিল। রেহানা বেগম গিয়ে দরজা খুলে। দরজার উপাশে অভ্রকে দেখতে পায় তিনি। অভ্রকে দেখে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করলো। অভ্র রেহানাকে নিয়ে ভিতরে আসে। সবাই অভ্রকে দেখে দৌড়ে আসে। অভ্র, ঠিক আছিস? কিছু হয়নি তোর? কোথায় ছিলি সারাদিন? বলছি, একটু তোমরা সরো, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আচ্ছা, আয় বস, পানি দাও কেউ। অভ্র সোফাতে গিয়ে বসে। পানি খেয়ে একটি শ্বাস নিয়ে সবার দিকে তাকায়। অনুহির দিকে তাকাতে অভ্র চোখ আটকে যায়। অনুহির চোখ লাগাল। মনে মনে অভ্র বলল, চোখ লাল কিসে? পিড়িতের বিষে নাকি অন্তরের দোষে? অভ্র জোরে শ্বাস নিয়ে বলল, তোমাদের সবাইকে এত চিন্তিত কেন মনে হচ্ছে? এত চিন্তা করার কিচ্ছু নেই। কি হয়েছিল বলো? তেমন কিছু না।
নয়ন আমাকে তুলে নিয়ে গেল, তারপর আমাকে একটু মারলো, রাজের সামনে নিয়ে যায়। নয়ন যে ভার্সিটিতে সাগরকে মারতে এসেছিল, রাজ সেটা শুনে নয়নকে মেরে ফেলেছে। কারণ রাজ চেয়েছে গোপনে ড্রাগস ভার্সিটিতে বিক্রি করবে, কিন্তু নয়ন সব ঝামেলা করে দিয়েছে বলে নয়নকে সেখানেই মেরে ফেলে। আমাকে বলে তোকে আজ মারবো না। ভয় পাওয়ালাম, আমাকে যে ভয় পাবে এটা আমার দরকার, তবে নেক্সট টাইম তোকে মেরে ফেলব। তার উপর আমাকে আটকে রাখে, খানিক আগে আমাকে ছাড়লো। আমি তারপর বাসায় আসলাম। যাক বাবা, খারাপ কিছু হয়নি। জানিস কত টেনশন হচ্ছিল, অনুহি সারাদিন কেউ খায়নি, তোর জন্য খাওয়া গোসল হয়নি আমাদের। ওকে বলুন এসব আন্দোলনে না জড়াতে, ওরা অনেক খারাপ। নেক্সট টাইম এমন সুযোগ দিবে না তারা। শুধু শুধু এসবে অংশগ্রহণ যেন না করে, এতে তারই বিপদ। অনুহির কথা শুনে সবাই হা হা করে উঠে। অব্র মুচকে গিয়ে সবাইকে শান্ত করে দেয়। চিন্তা নাই, সবাই যে যার মতো এবার খেয়ে নাও, সমস্যা হলে আমি জানাবো। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে চলে যায়। অব্র রুমে আসে। অনুহি বিছানাতে বসেছিল। অনুহি চোখ লাল হয়ে আছে তখনও। অনুহি অব্রকে বলল, আপনি কেন না খেয়েছিলেন? টেনশন করছিলেন নাকি? আমার জন্য আপনার টেনশন হয়? চুপ থাকো তো, কোনো কথা বলবা না। আপনার চোখ লাল কেন? কাঁদছিলেন বুঝি? না, আমি কেন কাঁদবো? সেটাই, কান্নার কারণ দেখি না। যে ভালোবাসে সে কাঁদবে। আপনি তো বাসেননি, তাহলে কান্নার কোনো কারণ দেখি না। যাই হোক, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন বা আপনার মন খারাপ। কিছুই না। ও সে যাই হোক, আপনার জন্য একটা গুড নিউজ আছে, যেটা শোনার পর আপনার মন ভালো হয়ে যাবে। কি নিউজ? আমি উকিলের সাথে কথা বলেছে খুব শীঘ্রই আমাদের বিয়ের ডিভোর্সের ব্যবস্থা করে দিবে। হয়তো আর 2-3 মাস লাগবে। কি খুশি তো এবার? কি ডিভোর্স? হ্যাঁ, খুশি হয়ে আবার জড়িয়ে ধরেন না, ধরলেও কিছু মনে করব না। অনুহি কিছু বলল না। রুমের বাতি অফ করে বিছানায় শুয়ে পড়ল। অব্র বোকার মতো তাকিয়ে থাকে অনুহির দিকে। কি হলো এটা? অব্র কিছুই বুঝতে পারে না। তারপর অব্র কাঁথা বিছানার নিচে শুয়ে পড়ল। অব্র সারাদিনের বিষয়গুলো নিয়ে ভাবতে থাকে। সে চায় না কাউকে মারতে, কিন্তু রাগ উঠলে ওর মাথা কাজ করে না। তখনই ভালো খারাপ কিছুই মাথায় ঢোকে না। অব্র দীর্ঘ নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করলো। অনুহি একবার ঘুরে তাকালো অব্রের দিকে। কি মিষ্টি নিষ্পাপ চাহনি, মুখটা মায়া ভরা। তবে অনুহি বেশিক্ষণ অব্রের দিকে তাকিয়ে থাকতে পারে না। চোখ দুটো ঝাপসা হয়ে আসে। কানে বাজতে থাকা অব্রের কথাটা খুব জরুরি, ডিভোর্স হয়ে যাবে। বুকটা কেমন কেঁপে উঠল অনুহির। অব্র কি তাকে বুঝে না, নাকি সে নিজেকে অনেক কঠিনভাবে অপরের সামনে প্রেজেন্ট করবে? কথাগুলো ভাবতে ভাবতে অনুহি ঘুমিয়ে পড়ে। সকাল হয়, খাবার টেবিলে সবাই বসা। অব্র নিজের মতো খেয়ে বাস যেতে যাবে বলে বাড়ি থেকে বের হয়। বাড়ির সামনে অব্র দাঁড়িয়ে আছে। অনুহি আসলো, অব্রকে বলে, আসো গাড়িতে, একসাথে যাই। ভার্সিটির কেউ জানে না আপনার সাথে আমার বিয়ে হয়েছে। আশা করি বুঝতে পারছেন আমি কেন বললাম। তাহলে কিভাবে যাবে? সেসব নিয়ে আপনার ভাবার প্রয়োজন নেই। ধন্যবাদ অফারের জন্য। রিক্সা চলে আসছে, চলে যেতে পারব। অব্র কেমন কঠিন করে কথা বলছে। অব্রের এমন কঠিন ভাব অনুহির একদম ভালো লাগছে না। অব্রের বাচ্চা মেয়ে, জ্বালাতন, ছোটদের মতো আচরণেই ভালো। বোকাশোকা অব্রের ওকে অনুহির বেশ পছন্দ করে। অনুহি চলে যায় গাড়ি করে। মাঝপথে গাড়িটি ডিস্টার্ব করে। অব্র চলে এসেছে বাসরিতে। বন্ধুদের কাছে এসে বসলো। অব্রকে পেয়ে বন্ধুরা অনেক খুশি। কালকে কি কি হয়েছে সবাই শুনতে থাকে। অব্র তার মতো করে সবকিছু বুঝিয়ে বলে। বসে বসে আড্ডা দিচ্ছে ওরা। হঠাৎই সিয়াম বলে, দোস্ত তিন্নি আসছে আবার। তিন্নি ওদের কাছে আসলো। সবাইকে বলে, হাই, কেমন আছো সবাই? ভালো, তুমি? ভালো। কি ব্যাপার অভ্র, তোমার মন খারাপ মনে হচ্ছে? কই কিছু হয়নি তো। আহারে বেচারা দেবদাস। অভ্রকে দেবদাস বলছো কেন? অব্র রাগি চোখে নেহালের দিকে তাকালো। নেহাল বুঝতে পেরে বলল, না তেমন কিছু না, এমনি বললাম। আচ্ছা তোরা থাক, আমি ক্লাসে যাই। কথাটা বলে হাঁটতে শুরু করলো অব্র। তখনই তিন্নি পেছন থেকে অব্রের হাত ধরে বলল, কোথায় যাও? ক্লাসে। আর কোথায় যাব? ও, তাহলে আমাকে সাথে নিয়ে যাও, তোমাদের ক্লাসে যাব।
তোমার কি পানি? তিনি তখনই হাত ধরে আছে অব্রর। এমন সময় উনি আসে বাসরিতে, দ্রুত ওদেরকে ক্রস করে চলে যেতে থাকে। আর চোখে তিন্নি আর অব্রর দিকে একবার তাকিয়েছিল, না দেখার ভাব করে চলে যায় সেখান থেকে। আচ্ছা অব্র, তোর কি হয়েছে বলতো? তোকে মনে হচ্ছে মন খারাপ করে আছিস। কিছু না, এমনি ভালো লাগছে না। চল, ক্লাসের সময় হয়ে যাচ্ছে। চল। ওরা আর কেউ কিছু না বলে ক্লাসে চলে আসলো। ক্লাসে এসে অব্র আর নেহাল বসলো শেষের দিকে। উনি আজকে প্রথম ক্লাস নেই, তবে প্রথম ক্লাস শেষ হওয়ার 1 মিনিট পর উনি ক্লাসে প্রবেশ করলো। সবাই সালাম দিল। উনি প্রতিদিনের মতো ক্লাস করা শুরু করলো। অব্র আজকে সরাসরি উনির দিকে দেখছে না, তবে লুকিয়ে সবার চোখের আড়ালে উনিকে দেখছে। তবে উনি সেটা টের পায়। অব্র এবার সরাসরি উনিকে দেখছে, মনে মনে উনিকে দেখেছে আর বলছে, কি সুন্দর করে পুরাচ্ছে আমার বউটা। মনে চাচ্ছে এভাবেই তাকিয়ে থাকি সারাটা সময়। অনুহি তাকায় অব্রের দিকে। পড়া বাদ দিয়ে অনুহির দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অনুহি বিরক্ত হয়। অব্রের দিকে রাগীভাবে তাকাচ্ছে। নেহাল বুঝতে পারে অনুহি অব্রের দিকে তাকিয়েছে রাগীর চোখে। নেহাল জানে অব্র অনুহিকে দেখছে, এই জন্য আঙ্গুল দিয়ে খোঁচা দিয়ে অব্রকে বলে, ভাই তাকিয়ে থেকে কোনো লাভ নেই। ম্যাম এখন অন্য কারো হয়ে গেছে, তোমার জিনিস আর তোমার নেই গো। তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। আর লাভ ক্ষতি দিয়ে আমি কি করব? আমি ম্যামকে দেখবো, মানে দেখতেই থাকবো। তো যা ইচ্ছে কর। শালা লুচ্চা অন্যের বউয়ের দিকে নজর দেয়, তোর থেকে এমন আশা করি নাই। অন্যের বউয়ের দোস্ত, একটু নজর সরা ভাই। তুই চুপ থাকবি নাকি তোর গফরের কাছে তোর নামে উল্টাপাল্টা বলবো? শালা তুই এটা ছাড়া আর কি পারবি? দুজন ফিস ফিস করে গল্প করছে। অনুহি সেটা টের পায়। টের পেয়ে দুজনকে জোর গলাতে বলে, দাঁড়াও। অনুহির কথা শুনে তারা তার দিকে তাকালো দুজন। বাকিরা পিছনে ওদের দিকে তাকিয়ে থাকে। অনুহি আবারও রেগে ঝাড়ি দিয়ে বলে, কি হলো, দাঁড়াতে বললাম না? অনুহি ঝাড়ি খেয়ে শুনে দুজনই উঠে দাঁড়ালো। অনুহি আরও ঝাড়ি দিয়ে বলল, এটা ক্লাস না গল্প করার জায়গা? মানে ক্লাস ম্যাম। তাহলে গল্প করছো কেন? আসলে ম্যাম। আসলে কি? ভুল হয়ে গেছে ম্যাম, মাফ করে দিন। নেক্সট টাইম যেন না দেখি এমন গল্প করতে, না হলে ঘাড়ির ধাক্কা দিয়ে বের করে দিব ক্লাস থেকে, বলে দিলাম। ওকে ম্যাম। দুজনে বসলো। অনুহি পিছনে ঘুরে হোয়াইট বোর্ডের দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। অব্রকে বকা দিয়ে অনুহির বেশ খুশি হয়। এটাতেই যে অব্রের প্রতি ভালোবাসা খুঁজে পায়। অব্র কত সুন্দর বকা খায়, অনুহি এটা দেখে অনেক ভালো লাগে। সে নিজেকে সামলি কঠিন মুখে আবারও ঘুরে তাকালো। ওদের দুজনকে বসে থাকতে দেখে অনুহি আবারও ঝাড়ি দিয়ে বলল, ওই বসছো কেন? তোমাদেরকে আমি বসতে বলেছি, বেয়াদব। ওরা দুজন আবারও উঠে দাঁড়ালো। পুরো ক্লাস ফিক ফিক করে হাসির শব্দ শোনা যায়। জোরে হাসি দিয়ে তাকে। অব্র টেরা চোখে তাকায় অনুহির দিকে। অনুহি এবার আবারও ঝাড়ি দিয়ে বলে, বসো এবার। জি ম্যাম। এই তো বাধ্য ছেলে, এমন বাধ্য হয়ে ক্লাস করবা, কথা শুনবা। অব্র বসে নেহাল কানের কাছে এনে বলল, কি সাংঘাতিক ডেঞ্জারাস ম্যাম রে। ভাগ্যিস এই ম্যামের বিয়ে হয়ে গেছে, যদি তোর বউ হতো ভয়ে আমি জীবনেও সামনে যেতাম না। আল্লাহ বাঁচাইছে। নেহালের কথা শুনে অব্র হাসতে থাকে। অনুহি ওদিকে লুকিয়ে হাসে, তবে নেহালের কথা মজা পেল, কিছু বলে না। উনি ক্লাস করাতে থাকে। অব্র আবারও ক্লাস বাদ দিয়ে তার বিয়ের কথা ভার্সিটির ম্যামকে দেখতে থাকে। সব ক্লাস শেষ করে বাহিরে আসে ওরা। নেহাল বলে, সবাই হ্যাঁ বলে। একসাথে ভার্সিটির বাইরে আসলো। রাস্তা পার হতে যাবে ঠিক তখনই একটি কালো দামি গাড়ি অব্রের সামনে এসে থামে। গাড়ি থেকে 4 জন ছেলে নেমে অব্রের সামনে দাঁড়ায়। ওদের মধ্যে সাকিব নামের ছেলেটা বলে, আবির গাড়িতে ওঠ, যেতে হবে। আরে সাকিব ভাই, তুমি হঠাৎ এলে আর আমাকে আবির বলো কেন? ওহ অব্র, জলদি শোন। আর বলিস না, আমার মামার ছেলে, তার বন্ধুরা সবগুলো কাজিন গ্রাম থেকে সোজা এখানে চলে এসেছে। তোরা থাক, আমি পরে তোদের সাথে পরিচয় করিয়ে দিব। মনে হয় মা ডেকেছে, যেতে হবে রে, থাক, আরেকদিন খাবো সবাই। অপর কথাগুলো বলে দ্রুত গাড়িতে উঠে বসে। ভার্সিটি থেকে ওরা বেশ কিছুটা দূরে আসে। অপর সাকিবকে বলে, ভাই তোমাকে না করেছি, আমার সাথে কেউ থাকলে আসবে না সামনে ফোন করতে। আর তাছাড়া আবির রাখলে কেন ওদের সামনে?
তোর ফোন বন্ধ ছিল, বৃষ্টি দশ লিখেছে দিতে হবে, এজন্য চল আসছি। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। ওরা সবাই জেলা জজের কাছে যেতে থাকে, কিন্তু কেন ডেকেছে। তারপর অনুহি দুপুর পরে বাড়িতে আসে। বাসরি থেকে বেরিয়ে একটু শপিং কমপ্লেক্সে যায় অনুহি। সেখানে থেকে আসতে দুপুর পার। অনুহি ভয় পায় কিছুটা, যদি অপর প্রশ্ন করে কোথায় ছিল তাহলে কি বলবে। এসব ভাবতে ভাবতে বাড়িতে আসে অনুহি। তবে বাড়িটা বেশ শান্ত। অনুহি দ্রুত রুমে আসে, তবে অনুহি যেভাবে রুমের দরজা দিয়ে এসেছিল সেভাবেই আছে। অনুহি দরজা খুলে ভিতরে আসলো, তাকিয়ে দেখে অব্র নেই। অব্র গেল কোথায়? গোসল শেষ করে অনুহি বাইরে আসে, তানিয়া ভাবিকে ডাকে। ভাবি, অভ্রকে রুমে দেখলাম না, ও কোথায়? অভ্র তো এখনো বাড়িতেই আসেনি, তুমি লেট করছিলাম, ভাবলাম হয়তো তোমরা ঘুরতে গেছো, কিন্তু তুমি তো জানোই না অভ্র কোথায়, তাহলে সে কই? কল করো। আচ্ছা। অনুহি ভিতরে আসে, কিভাবে কল করবে? অব্রর কাছে তো ফোন নেই, কিন্তু অব্র ফেরা না ফেরা নিয়ে ওর কি যায় আসে। কিন্তু অব্র গেল কোথায়? দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, সন্ধ্যা শেষ হয়। বাড়ির সবাই যে যার কাজে ব্যস্ত। অব্রকে খুঁজেছে কয়েকবার তার মা, কিন্তু অব্র তো নেই। উনি প্রচণ্ড রাগ জমেছে। বিশেষ করে তার মনে একটি চিন্তা ঘুরছে, আর সেটা হলো তিন্নিকে নিয়ে হয়তো অব্র ঘুরতে গিয়েছে। দুজনে যা মাখামুখি দেখেছে তাতে অনুহি প্রচণ্ড মেজাজ খারাপ। আজকে অব্র আসলে ওর কপালে যে খারাপ অবস্থা লেখা আছে সেটা অব্র জানেই না। অনুহি সোফাতে বসে আছে, অব্রের জন্য অপেক্ষা করছে সে। রাত 8টা বাজে, কলিং বেলের শব্দ হয়। অনুহি দ্রুত গিয়ে দরজা খুলে দেখতে পায় অব্র দাঁড়িয়ে আছে, পিছনে তার হাত গোজা। অনুহি রেগে অব্রের দিকে তাকায়। কি রে, কোথায় ছিলি তুই? সারাদিন কোনো খোঁজ ছিল না কেন? কার সাথে ছিলি শুনি? সারাদিন পর রাতে কেন বাড়িতে আসলি? অনুহি প্রশ্নের কোনো জবাব দেয় না অব্র। একজোড়া লাল গোলাপ পিছন থেকে অনুহির সামনে মেলে ধরে অব্র। অনুহি মুখের দিকে তাকিয়ে থাকে। অব্র বলে, তোমাকে দেখিবার যে সুখ আমি পেয়েছি পৃথিবীর অন্য কিছুতে পাইনি। সহস্র শতাব্দী অপলক তাকিয়ে দেখলেও এই তৃষ্ণা মেটিবার নয়। পৃথিবীর বিরুদ্ধে গিয়ে তোমাকে জয় করার এক তীব্র ইচ্ছা আমার। এক আকাশ দুঃখ গিলে পূর্ণতার চুম্বন আঁকবো তোমার ঠোঁটে। অনুহির দিকে ফুলগুলো বাড়িয়ে রেখেছিল অব্র, কিন্তু অনুহির রাগে মুখটা কিছুতে ঠিক হচ্ছে না। অব্র বুঝে যায় অনুহি তার থেকে ফুলটা আর নেবে না। অব্র পাশে তাকায়, বাড়ির ডাস্টবিনটা সামনেই রাখা। অব্র ফুলের তোড়টা অনুহির দিকে গিয়ে ছুঁড়ে দেয়। অব্র কোনো কথা না বলে বাড়ির ভিতরে আসে, নিজের রুমের দিকে যায়। তখনই ওর মা রেহানা বেগম অব্রকে ডাক দেয়। অভ্র, সারাদিন কোথায় ছিলিস রে? বাইরে ছিলাম একটু। সকালে না বলে গিয়েছিলিস কেন? একটু কাজ ছিল মা। আর এভাবে না বলে বাইরে যাবি না বলে দিলাম। আচ্ছা, রুমে গেলাম। অব্র রুমে চলে আসে, বিছানায় বসে একটু রেস্ট নেয়। ওয়াশরুমে যাবে তখনই অনুহি রুমে প্রবেশ করে। অব্র উঠে দাঁড়ায়। অনুহি সোজা অব্রের সামনে এসে দাঁড়ায়। অব্রকে বলে, কি সমস্যা? প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর নেই কেন? তিন্নির সাথে এত কিসের পীড়িত তোর? কিছু বলতে যাবে, কিন্তু তার আগে ঠাস করে জোরে অব্রের গালে একটি চড় পড়ে। অব্র অবাক হয়ে অনুহির দিকে তাকায়। অনুহি অনেক রেগে আছে। অব্র মাথা নিচু করে গালে হাত দিয়ে তারপর আস্তে গলায় বলে, কি সমস্যা আপনার? আমি আবার কি করলাম এখন? মারলেন কেন? সবসময় কি টিচারগিরি দেখাতে হবে? চুপ কর বজ্জাত ছেলে, এতক্ষণ কোথায় ছিলি? আর তোর ভার্সিটি কখন শেষ হয়েছে? বাড়িতে কেন আসিসনি? কার সাথে ছিলি? কেন রাত করে বাড়িতে আসবি? জানিস না তোর জন্য টেনশন হয় বাড়ির মানুষের? অব্র চুপ, কোনো কথা বলছে না। রাগ লাগছে ওর, কারণ অব্র এতদিন যা ইচ্ছা করেছে, কিন্তু কাউকে এত কিছু বলেনি। এটাই প্রথম, এই জন্য বিরক্ত হচ্ছে। অবশ্য বিরক্ত হওয়াটার পিছনে কারণ হলো অনুহি তো তাকে পছন্দ করে না। অব্রকে তো হাজবেন্ড হিসেবে মেনেই নেয়নি, বরং বিয়ের দিন থেকে অনুহি অব্রের তার উপর অধিকার দেখাতে বারণ করেছে। তাহলে এত কৈফিয়ত কেন দেবে অব্র? কেন সে নিজের মতো করে চলতে পারে না? অব্র কথা বলছে না দেখে আরেকটা চড় দিয়ে অনুহি বলল, কথা বলিস না কেন? আর ওই তিন্নির সাথে কি? হ্যাঁ কি? খুব ঘেঁষাঘেঁষি করে কথা বলছিলি কেন? হাত ধরেছিল কেন তোর? খুব শখ তাই না মেয়েদের হাত ধরে কথা বলা?
তাই না? তাতে কি? আপনার কি সমস্যা? আর তেমনি আমাকে ভালোবাসে, অনেক আগেই প্রপোজ করেছিল। ও। অব্র আর কোনো কথা বলল না। সে সোজা গিয়ে ওয়াশরুমের দরজা আটকে শাওয়ার ছেড়ে দেয়। আজকে সারাদিনে কি করেছে জজের সাথে সেসব কিছু ভাবতে থাকে অব্র যে একটা পাগলাটে সাইকো ছেলে। রেগে গেলে সে নিজেকে কন্ট্রোল করতে পারে না, কিন্তু বাড়িতে সে একটি দুষ্ট বাচ্চার টাইপের একটা ছেলে। তারপর সন্ধ্যার পর ছাদে দাঁড়িয়ে আছে অব্র। কিছু ভালো লাগছে না ওর। অনুহির কথাই ঘুরছে মাথায়। অনুহি অব্রের সাথে এমন কেন করেছে? অব্র তো তেমন কিছুই করে না অনুহির সাথে। অনুহি তো খুব যে জ্বালায় না তাও না। আর যার সাথে ইচ্ছে অব্র কথা বলবে তাতে অনুহির কি? অকারণে চর খায় অব্র। এভাবে চলতে থাকে তো তাকেই খুঁজে পাওয়া যাবে না। কিন্তু কিভাবে অনুহিকে তার বশে আনা যায়, এইসবই ভাবছে অব্র। অব্রকে ছাদে যেতে দেখেছিল অনুহি, কিন্তু কিছু বলেনি। অব্রের কথাগুলো ওর কানে বাজছে, তাই তো অব্র যা ইচ্ছে করে তাতে ওর কি? সে তো নিজেই সব অব্রকে তার প্রতি সব ধরনের অধিকার থেকে সরিয়ে দিয়েছে। তাহলে অব্র যা খুশি করবে তাতে ওর কি? অনুহি রুমে বসে আছে আর রাগ হচ্ছে, কিন্তু কেন রাগ হচ্ছে অনুহি তা বুঝতে পারছে না। অব্র ছাদে দাঁড়িয়ে অনুহি সবকিছু ভাবছে। হঠাৎ কারো ধাক্কায় অব্রের ভাবনার জগতে ছেদ ঘটে। তাকিয়ে দেখে তানিয়া ভাবি এসেছে। ও ভাবি, তুমি কখন এলে? সেই কখন থেকে ডাকছি, এত আনমনা হয়ে কি ভাবছো? কিছু না ভাবি, তুমি কখন আসলে? বুঝছো, তুমি কেমন যেন চেঞ্জ হয়ে গেছো। বিয়ে হবার পর থেকে ঠিক মতো কথা বলো না, বাড়িতে থাকো না। কি হয়েছে? কই না তো, কোনো চেঞ্জ হয়নি আমি। কি যে বলো তুমি। নো, কি হয়েছে বলো তো? কিছু তো একটা হয়েছে যেটা তুমি বলতে চাচ্ছ না, তাই না? আরে না, এমন কিছু হয়নি। অনুহির সাথে কিছু হয়েছে। মেয়েটা অনেক ভালো, তুমি বাড়িতে ছিলে না, দুপুরে না খেয়ে তোমার জন্য বসেছিল। তাহলে এমন মেয়ের সাথে ঝগড়া তো হবে না, তাহলে একা একা থাকো কেন? এমন কিছুই না। আচ্ছা বলো, আমাদের বাসায় নতুন সদস্য কবে আসবে বলো তো? সদস্যা? সে কে? আমি কবে আঙ্কেল ডাক শুনবো? আরে যাও, কি যে বলো। ওরে আমার লজ্জাবতী ভাবি রে, বলো কবে কাকু ডাক শুনবো? দেখা যাক। আর তুমি সকালে কাউকে না বলে কোথায় গেছিলে? কাজ ছিল তাই যেতে হয়েছিল। কি এমন কাজ ছিল যে না বলে চলে যেতে হয়েছে? আরে ছিল একটা পার্সোনাল কাজ। ও আচ্ছা, চলো নিচে যাই। অনুহি না খেয়ে বসে আছে, ডিনার করবা। চলো। ছাদ থেকে চলে আসে দুজন। অনুহি খাবার টেবিলে ডাক হয়। সবাই একসাথে খেতে বসলো। অনুহি রাগি রাগে চোখে অব্রের দিকে তাকাচ্ছে। অব্র কিছু না বলে চুপচাপ খাবার খেয়ে নেয়। খাবার শেষ করে রুমে আসে, বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কিছু সময় পর অনুহি রুমে আসে। রুমে এসে সোজা ড্রেসিং টেবিলের সামনে বসে অনুহি। নিজের পার্সোনাল ব্যাগ থেকে একটি ফোন বের করে অব্রের কাছে সেটা বাড়িয়ে দিয়ে বলে, এই নে তোর ফোন। আমার জন্য তোর ফোনটা ভেঙে গেছে, তাই দিলাম। অব্র ফোনের দিকে তাকায়। আইফোন 13 প্রো। ফোনটা বেশ দামি। তবে অব্র বলল, আমি নিব না ফোন, আমি নিচে কিনতাম, কিন্তু এখন প্রয়োজন নেই তাই কিনছি না। ঢং করবি না, করিস না কিছু। তুই ফোন কিনবি মানে টাকা কোথায় পাবি? আমার কাছে টাকা আছে, জমানো টাকা। এত দামি ফোনের দরকার নেই, লাগবে না। জমাইছিস নাকি পার্ট টাইম ট্যাক্সি চালিয়ে সেই টাকা দিয়ে কিনবি? তাতে কি, তবুও তো নিচের টাকার জিনিস, সৎভাবে আয়। তোকে নিতে বলছি না, বেশি রাগ উঠাবি না বলে দিলাম। জলদি ফোনটা ধর, না হলে এটাকেও আছাড় দিব কিন্তু। ভয়ে ভয়ে অব্র ফোনটা নিয়ে নিল। না হলে কখন যে অনুহি কি করে বসে কে জানে। ফোনে সিম কার্ড লাগিয়ে ওপেন করলো। ফোনটা বেশ সুন্দর। অব্র ফোন ঘাটাঘাটি করছে। অনুহি বলে, ফোন টেপা বাদ দিয়ে পড়তে বস, সামনে এক্সাম। নতুন ফোন একটু দেখি কি আছে। তাছাড়া আমার ভার্সিটিতে চাকরি করা বউ নতুন ফোন কিনে দিয়েছে, একটু না টিপলে হয়? তোকে পড়তে বসতে বলেছি না? সব সময় এভাবে ধমক কেন দেন? একটু ভালোবেসে সুন্দর করে আদর দিয়ে বলতে পারেন না? তুই যে ছেলে, তোকে ভালোভাবে বললে মাথায় উঠে নাচবি, সেটা হবে না। আপনার এই ছোট মাথার ওপর কেমন করে নাচব? তাছাড়া আমি উঠবই বা কেমন করে? এই যে শুরু হয়ে গেল, ফাজলামি করিস। তাহলে কি রোম্যান্স করব? অব্রের কথা শুনে অনুহি ঠাস করে একটি চড় লাগিয়ে দেয় অব্রের গালে।
অব্র গালে হাত দিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে অব্রের মজা পাচ্ছে। অনুহি রাগানোর জন্য সে প্রস্তুত। অনুহি রেগে বলে, তোকে পড়তে বসতে বলেছি না? আপনার হাতটা কি নরম? আর একটা আলতো করে চড় দেন তো, ভালোই লাগছে। তোকে তো আমি। কথাটা অনুহি শেষ করতেই অব্র অনুহি একদম কাছে চলে আসে। অনুহি কিছুটা ভেবাচাকা খেয়ে পিছিয়ে যায়। অব্রের মুখে শয়তানি হাসি। অব্র সাহস নিয়ে বলে, আমাকে কি থামলেন কেন? বলেন। তুই সরে দাঁড়াবি, না হলে। হ্যাঁ, না হলে আমাকে কি বলেন? দেখাচ্ছি, দাঁড়া। আপনার রাগী চেহারাটা না দেখতে অনেক সুন্দর। আপনার নাকটা যখন লাল হয়ে যায় তখন ইচ্ছে করে নাকে একটা কামড় দিই, তবে দাঁত দিয়ে নয়, ঠোঁট দিয়ে আলতো করে কামড় দিব। ব্যথা পাবেন না, বরং আদর পাবেন। তো রোমান্টিকতা বের করছি। অনুহি কথাটা বলে আবারও অব্রের থাপ্পড় মারতে এলো, তবে এবার অব্রে একটু সরে এসে অনুহি হাত ধরে নিয়ে ঘুরিয়ে দিল পিছনের দিকে। তারপর হাত দুটো ধরে পেছন দিকে জড়িয়ে ধরে অব্র। অনুহি নিজেকে ছাড়ানোর জন্য মোচড়ামুচড়ি শুরু করে দেয়, কিন্তু অব্র কাঁধে মাথা দিয়ে কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলে, ম্যাম, বউ এত রাগ ভালো না। এত রাগ করলে ব্লাড প্রেশার বেড়ে যায়। তখন যদি আমি পাশে না থাকি তাহলে কিছু হলে কে দেখবে? তখন আমার এই সুন্দরী বউটা তো অসুস্থ হয়ে পড়বে। আমি কি থাকতে পারবো তখন? আর তাছাড়া আমি কিন্তু আপনার দেওয়া সব চর ফেরত দিতে পারি, বুঝেছেন? অভ্র, ছেড়ে দাও, না হলে ভালো হবে না। কিন্তু কিছু করতে পারবেন না। আপনি খালি চর মারতে পারেন, কিন্তু বাকি কাজ তো আমার করতে হবে। অব্র চুপ হয়ে গেল। অনুহি কেমন যেন অন্যরকম লাগছে, গায়ের লোমগুলো দাঁড়িয়ে আছে। অনুহির কান হলো আরও একটু স্পর্শকাতর জায়গা, সেখানে অব্রের নিঃশ্বাস পড়ছে। কেমন যেন অন্যরকম আবেশে অব্রের কাছে নিজেকে সঁপে দিতে ইচ্ছে করছে। অব্র দুঃসাহসিত একটি কাজ করে অনুহির কানে একটি চুমু দেয়, তারপর ডান গালে চুমু দিয়ে অনুহিকে ছেড়ে দিল অব্র। তারপর সোজা পড়ার টেবিলে এসে বসে পড়ে। অনুহি চমকে যায়, এ কি হলো এটা? অব্রকে কিছু বলতে যেও থেমে যায়। অব্র কিছু না বলে বিছানায় এসে শুয়ে পড়ে অনুহি। খুব শীত করছে ওর হঠাৎ, গা কাঁপছে ওর। অব্র কিছু সময় বই পড়ে নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ে। সকালে ঘুম ভাঙে অনুহির। অব্রকে ঘুমাতে দেখে শয়তানি করতে ইচ্ছে হয়, কিন্তু কি করবে ভেবে পাচ্ছে না। এসির পাওয়ারটা বাড়িয়ে দেয়। রুমটা তখনই বেশ শীত বিরাজ করে, কিন্তু আর কি করবে? তখনই মাথায় এসে অব্রের ঘুম থেকে উঠাতে গায়ে পানি ঢেলে সে দ্রুত ওয়াশরুমে চলে যায়। এক বালতি পানি নিয়ে আসা অব্রের কাছে। অব্র ঘুমাচ্ছে অঘরে। অনুহি কান্ডন করে অব্রের উপর দিল এক বালতি পানি ঢেলে। সাথে সাথে অব্র লাফিয়ে উড়ে চিৎকার করে বলে, মা গো, কই তোমরা? ছাদ ফুটো হয়ে বৃষ্টি পড়ছে। আল্লাহ, বাবা কেমন ছেদ করলো? এই তোর ন্যাকামি বন্ধ করবি, চুপ থাক। অব্র এতক্ষণ ঘুমের ঘোরে অনুহিকে দেখেনি। অব্র তাকায় অনুহির দিকে। অনুহি খোলা চুলে অসম্ভব সুন্দর লাগছে। অব্র এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। এভাবে কখনো অনুহিকে দেখেনি অব্র। অনুহির খোলা চুলে যেন এতটাই সুন্দর লাগছে অব্রের কখনো ভাবেনি। অব্র অনুহির দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। অনুহি ঝাড়ি দিয়ে বলে, উঠবি নাকি আরেক বালতি পানি দিব? উঠছি। শালা কি কপাল! কোথায় বউর চুমু খেয়ে ঘুম ভাঙবে তা না, পানির ঝাপটায় ঘুম ভাঙছে। আদর করে ঘুম ভাঙাতে পারেন না? কি কি বললি? আবার বল তো, আবার বল। না, কিছু বলি নাই। খালি ঝাড়ি দেন কেন আমাকে? চুপ, খালি বান্দরামি তাই না? বেশি কথা বলিস। তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়, না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে। ও শাশুড়ি মা, তুমি কেমন মেয়ে জন্ম দিয়েছ, একটুতেই তেলে বেগুনে জ্বলে ওঠে। আল্লাহ, আমার যে কি হবে? ওই আবার কি বিড়বিড় করে বলছিস? তোকে তো আমি কিছু না। উফ, জাত্রেল মেয়ে। অব্র আর দাঁড়ায় না। কথাটা বলে দৌড়ে চলে যায় ওয়াশরুমে। দ্রুত গোসল করে বাইরে আসে। ততক্ষণে বাড়ির সবাই খাবার টেবিলে বসে। অব্র গিয়ে বসলো খাবার টেবিলে। তারপর